টার্ম আছে ব্যয়। ভাইয়া ব্যয় মানে কি জানো? দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ব্যয় এবং খরচ। আমাদের সাধারণত আমরা ব্যয় মানে কি জানো? ব্যয় মানে কি এক্সপেন্স নাকি কস্ট, এটা বলো। মনে রাখবা ভাইয়া, ব্যয়ের ইংলিশ হচ্ছে কস্ট আর খরচের ইংলিশ মানে হচ্ছে এক্সপেন্স। যেরকম আমাদের যখন সূত্র পড়ি A = L + OE, সেই সূত্রে যখন OE কে ভাঙাই তখন আমরা কি পাই? C + R - E - D মাইনাস ডি, তাই না? সো এখানে ই মানে কিন্তু খরচকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা অনেক সময় ব্যয়ও বলি। আমাদের এখন পর্যন্ত আমরা ব্যয় এবং খরচকে একই কাতারে ফেললেও আজকে থেকে আমি ব্যয় এবং খরচকে আলাদাভাবে চিন্তা করব। সো আমি মানে বুকিশ নলেজে না যাই, আমি তোমাদেরকে একটু মানে বাস্তব ভিত্তিক কিছু কথা বলি, তাহলে তোমরা হয়তো ব্যয় আর খরচের মধ্যে পার্থক্য করে বুঝতে পারবা। ব্যয় ইউজুয়ালি আমরা ইউজ করি কোনো একটা মানে পণ্য কেনার ক্ষেত্রে। কোনো একটা পণ্য কেনার ক্ষেত্রে আমার ব্যয়টা ইউজ হয়। যেরকম আমরা সাধারণত যখন অবিরাম মজুদ পদ্ধতি পড়ছি, মানে কালীন মজুদ পদ্ধতি না, নিত্য মজুদ পদ্ধতি পড়ছি, সেখানে পণ্যকে আমরা কি দেখাচ্ছি? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, সেখানে আমি পণ্যকে কি দেখাচ্ছি? পণ্যকে কিন্তু আমি সেখানে খরচ মানে সম্পদ হিসেবে দেখাচ্ছি। সো আমাদের কোনো কিছু সম্পদ যেখান থেকে আমি একটা সুবিধা পাবো, এরকম কোনো কিছু কেনার ক্ষেত্রে আমাদের যেই টাকাটা যায় সেটাকে আমরা ইউজুয়ালি ব্যয় বা কস্ট বলি। আজকে আমি একটা আসবাবপত্র কিনলাম, এই আসবাবপত্র থেকে কি আমি একটা সুবিধা পাবো? সো আসবাবপত্র কেনাটাকে আমি কস্ট বলবো, নট এক্সপেন্স। আজকে আমি একটা মনে করো আইফোন কিনলাম, সো আইফোনটা আমি ব্যবহার করে একটা সুবিধা পাবো, সো আমি এটাকে কস্ট বলবো, এক্সপেন্স বলবো না। অর্থাৎ এমন কোনো কিছু পণ্য হইতে পারে বা এমন কোনো জিনিস হইতে পারে যেটা ব্যবহার করার মাধ্যমে আমি একটা দীর্ঘমেয়াদী সুবিধা বা একটা সুবিধা পাবো, সেটা কেনার সময় আমার যে টাকাটা গেছে সেইটাকে আমি কস্ট বলবো। কি বলবো ভাইয়া? কস্ট বা ব্যয়। এখন আসবাবপত্রের উদাহরণটা বলি। আসবাবপত্র আমি যখন কিনতেছি, আমি কি চিন্তা করে কিনতেছি? যে আমি আসবাবপত্র ব্যবহার করব, আমি এখান থেকে একটা সুবিধা পাবো, দ্যাট উই কল কস্ট। আমি যখন আসবাবপত্র প্রতি বছর ব্যবহার করতেছি এবং আমি এখান থেকে একটা সুবিধা নিয়ে নিচ্ছি, তখন সেটাকে বলবো হচ্ছে খরচ। আমি আসবাবপত্র দৈনন্দিন ব্যবহার করতেছি এবং সেখান থেকে সুবিধা নিয়ে নিচ্ছি, সেটাকে তখন আমি কি বলবো? খরচ, এক্সপেন্স। সো ইউজুয়ালি কোনো সম্পত্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুবিধা কি দেয়? সম্পত্তিতে তোমার দীর্ঘমেয়াদী সুবিধা দেয়। কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে আমার যখন টাকা চলে যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যয় বা কস্ট। আর যখন আমি সেটাকে ব্যবহার করব বা সেখান থেকে সুবিধাটা নিয়ে নিব, সুবিধা নেওয়া শেষ, তখন এটাকে আমি বলবো হচ্ছে এক্সপেন্স বা খরচ। মানে যখন ব্যবহার করব, আমি আরো সোজা বাংলায় বলতে পারি, যখন আমি ব্যবহার করব তখন সেটাকে বলবো হচ্ছে খরচ। আর যখন আমার অব্যবহৃত থাকবে কিংবা আমি সুবিধা পাবো, ফিউচার টেন্স, আমি এখনো পাই নাই, সুবিধা পাবো, তখন সেটাকে বলবো হচ্ছে ব্যয় বা কস্ট। সো আমরা কি ভাইয়া কস্ট আর মানে ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্যটা ধরতে পারছি? ইউজুয়ালি কোনো সম্পত্তির ক্ষেত্রে মানে কোনো থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাইলেও আমরা পণ্যকে খরচ বলে আসি। পণ্য কিন্তু খরচ না, পণ্য কিন্তু সম্পদ। কারণ এই পণ্যটাকে তুমি সেল করে ইন দ্য ফিউচার এখান থেকে একটা সুবিধা পাবা, একটা টাকা পাবা, এটা তো সুবিধা। সো পণ্যটাকে যখন আমি ক্রয় করতেছি, তখন ক্রয় করার যে প্রসেস সেটাকে আমি বলবো হচ্ছে কস্ট বা ব্যয় হচ্ছে, নট খরচ হচ্ছে। আর যখন আমি পণ্যটাকে সেল করে দিব বা আসবাবপত্রটাকে ব্যবহার করব, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এ ভাষায় বলি অবচয়, তখন সেটাকে আমি খরচ হিসেবে রিপ্রেজেন্ট করব। কি হিসেবে রিপ্রেজেন্ট করব? খরচ হিসেবে। সো ভাইয়া খরচ এবং ব্যয় দুইটাই সিমিলার, প্রায় কাছাকাছি, কিন্তু একটা ইউজ করি হচ্ছে যখন আমি কোনো জায়গা থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, সুবিধার পিছনে যখন আমি খরচ করতেছি বা সুবিধার পিছনে যখন আমি টাকা ঢালতেছি, সেটাকে আমি বলবো ব্যয়। আর যখন সেই জায়গা থেকে সুবিধাটা আমি হাসিল হয়ে গেছে, সুবিধা আমি নিয়ে নিছি, আমার পণ্যটা ব্যবহৃত হয়েছে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে খরচ। সো আমাকে এবার বাবুরা তোমরা বলো, ব্যয় এবং খরচের মধ্যে তোমাদের কি বোঝা হয়েছে? ব্যয় এবং খরচের যে একটা দৃশ্যমান পার্থক্য আছে, এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? বলো, ব্যয় এবং খরচের যে মধ্যে একটা পার্থক্য, সেটাকে আমরা বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে জানাও। ব্যয় এবং খরচের মধ্যে একটা দৃশ্যমান পার্থক্য রয়েছে, সেটাকে আমরা বুঝতে পেরেছি কিনা জানাও। না বুঝতে কোনো সমস্যা নাই, সামনে আমি আরো অনেক কিছু ডিটেলস আলোচনা করব। আবার তুমি তো কমেন্টে খেলা করতেছিলা, তুমি না ভাই আরেকবার বুঝান। সো সিম্পল ভাষায়, কোন একটা সম্পদ, কোন একটা যেখান থেকে আমি সুবিধা পাবো, এরকম কোন জায়গায় টাকা ঢাললে বা টাকা ব্যবহৃত করলে বা টাকা দিলে, সেটাকে আমি বলবো হচ্ছে ব্যয়। এবং আমি যেখান থেকে সুবিধা নিয়ে নিয়েছি, মানে যেখান থেকে সুবিধা পাবো, ফিউচারে পাবো, সেটাকে বলবো ব্যয়। যেখান থেকে সুবিধা নিয়ে নিয়েছি বা আমার ব্যবহৃত হয়ে গেছে, সেটাকে বলবো হচ্ছে খরচ। একটা আসবাবপত্র যখন আমি কিনবো, তখন এখান থেকে সুবিধা পাবো, এটা আমার কাছে ব্যয়।
এবং আসবাবপত্র আমি প্রতি বছর ব্যবহার করতেছি, যেটাকে আমি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি অবচয়, সেটাকে বলবো হচ্ছে খরচ। মানে যখন আমি ইউজ করাটাকে বলা হবে খরচ, আর যখন আমি কিনবো বাই করব সেটাকে বলা হবে ব্যয় বা কস্ট। ওকে, এবার আমরা একটু ব্যয়ের ধারণা সম্পর্কে বুঝি। কোন পণ্য বা সেবা পেতে হলে কোনো না কোনো সম্পদের ব্যবহার প্রয়োজন, এবং সম্পদের এই ব্যবহারকেই বলা হয় ব্যয়। তুমি যখন কোনো মানে সুবিধা পাবা, কোনো একটা সেবা নিবা বা পণ্য নিবা, তখন একটা সম্পদ প্রয়োজন হয়। এই সম্পদটা ইউজুয়ালি নগদ বা ব্যাংকে বোঝানো হয়। তো তুমি যখন কোনো পণ্য কিনো, নগদ টাকা দিয়ে কিনো অথবা ব্যাংকের কার্ড দিয়ে কিনো। তুমি যখন কোনো সেবা পাও, সেই সেবাটা তুমি হয়তো ব্যাংক দিয়ে ট্রানজাকশন করো কিংবা নগদ টাকায় করো। সো আমি কোনো পণ্য বা কোনো সেবা পেতে হলে মানে হচ্ছে ক্রয় করতে হলে, ক্রয় সম্পদের প্রয়োজন হয়, এবং সম্পদের এই ব্যবহারকে বলা হয় ব্যয়। ইংরেজিতে কস্ট শব্দের অর্থ বোঝায় কখনো ব্যয় ব্যবহার করা হয় সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার জন্য বা অর্জন করার জন্য যা খরচ করা হয় এবং এর জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাই হলো ব্যয়। মানে কোনো কিছু পাওয়ার জন্য, মানে এক কথায় কোনো কিছু বাই করতেছো, এই বাই করার জন্য অলওয়েজ রিমেম্বার ভাইয়া, তুমি অ্যাজ এ বিজনেসম্যান এই জিনিসটা এখন বোঝো। তোমরা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে বের হও, তোমরা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে বের হও, এবার নতুন অ্যাকাউন্টিং এ ঢোকো। আসো, সেটা হচ্ছে আমরা সাধারণত কোনো পণ্য বা কোনো সেবাটা পরে আসি। কোনো পণ্যকে আমরা খরচ হিসেবে রিপ্রেজেন্ট করি। পণ্য কিন্তু খরচ না। এখান থেকে এই পণ্যটা আমি সেল করে রেভিনিউ জেনারেট করব, মুনাফা পাবো, এটা আমার কাছে সম্পদ, কারণ আমি ইন দ্য ফিউচার এই পণ্যটাকে সেল করে একটা টাকা পাবো। গেল। ঠিক একইভাবে তোমার কোনো সেবা পাইতে হইলে, কোনো একটা সেবা, এটা দীর্ঘমেয়াদী হইতে পারে। যেরকম মনে করো তুমি আজকে একজন উকিলের কাছে যাচ্ছ, ডাক্তারের কাছে যাচ্ছ, এটা কিন্তু তোমার ভাই একটা পাচ্ছ, কোনো কিছু পাবা। সো এখান থেকে কি একটা সুবিধা পাচ্ছ না? অলওয়েজ রিমেম্বার ভাইয়া, অ্যাকাউন্টিং এ তোমরা তো ইউজুয়ালি বললাম তোমরা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে বের হও। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ বাই করা মানে হচ্ছে তুমি একটা সুবিধা পাবা। তুমি যদি সুবিধাটা নাই পাও, তুমি বাই কেন করবা? তুমি আজকে পণ্যটা কেন বাই করবা তুমি যদি পণ্য থেকে সুবিধা না পাও? তুমি আজকে কেন ডাক্তারের কনসাল্ট নিবা বা উকিলের কাছ থেকে কনসাল্ট নিবা যদি তুমি সেখান থেকে সুবিধা না পাও? অ্যাকাউন্টিং এর মেইন জিনিস হচ্ছে ইফ ইউ আর বাইং ওয়ান থিং অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি গিভ ইউ আ বেনিফিট। তুমি যখন বাই করবা সেই বাইয়ের সাথে তোমার সুবিধা জড়িত থাকতে হবে। সো এই সুবিধা পাওয়াটা হচ্ছে তোমার কাছে এক প্রকার ব্যয়। অ্যাকাউন্টিং এ বাই মানে হচ্ছে সুবিধা গ্রহণ করা। বাই মানে কি? সুবিধা গ্রহণ করা। এবং তুমি যখন অ্যাকাউন্টিং এ কোনো কিছু কিনবা, এই যে কোনো কিছু পাওয়ার জন্য বা অর্জন করার জন্য, মানে কেনা, বাই করা, এই বাই করার জন্য যা খরচ হয় বা যে মূল্য ত্যাগ করতে হয়, খরচ হয় বাদ দাও, মূল্য ত্যাগ করতে হয়, তার মানে তুমি কোনো কিছু সুবিধা নিবা, এই সুবিধা নেওয়ার জন্য তোমাকে টাকা দিতে হচ্ছে। সো এই কোনো সুবিধা অ্যাভেইল করার জন্য যে টাকাটা তোমাকে দিতে হবে সেটাই হচ্ছে ব্যয় বা কস্ট। ইট ইজ নট এক্সপেন্স। সুবিধা পাওয়ার জন্য বা বাই করার জন্য যে কোনো কিছু বাই করতে যাবা, সেখানে তোমার যে সম্পত্তির যে একটা ভ্যালু ত্যাগ করতে হয় বা যে একটা মূল্য দিতে হয়, সেটাকে আমরা আজকে থেকে বলবো কস্ট বা ব্যয়। ট্রেডিশনাল অ্যাকাউন্টিং একটু সাইডে হবে। এবার ব্যয় এবং ব্যয় শ্রেণী বিভাগটা বুঝো, এটা অনেক বড় একটা কনসেপ্ট অ্যাকাউন্টিং এর। আমরা ইউজুয়ালি ব্যয় বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। সো কস্ট ইজ দ্য স্যাক্রিফাইস অ্যামাউন্ট হুইচ ইজ স্যাক্রিফাইস টু অ্যাচিভ আ ডিজায়ার থিং। এইবার মুদ্রা বিষয় দেখো, মেইন সংজ্ঞাটা কি? কোনো পণ্য বা সেবা ক্রয় বা উৎপাদন করতে হলে যে অর্থ বা মূল্য ত্যাগ করা হয় তাকেই আমরা ব্যয় বলি। যেরকম এবার শুনো উদাহরণটা, 1000 টাকার দুটি বই কেনা হলো। এখানে বই নামক সম্পত্তি অর্জনের জন্য যে 1000 টাকা ত্যাগ করতে হলো সেটাই হচ্ছে ব্যয়। তার মানে তুমি একটা জিনিস বাই করবা, সেই বাই করার জন্য তোমাকে যা দিতে হবে সেটাকে আমি আজকে থেকে বলবো ব্যয়। সো মনে করো বই কেনার জন্য তোমার যাবে কি হবে? মনে করো মনিহার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবকে আমি আজকে থেকে বলবো হচ্ছে ব্যয়, এটা সম্পদ। আমার কথা কি ক্লিয়ার? যা ত্যাগ করতেছি সেটাই হচ্ছে ব্যয়। মুনিহারির জন্য কোনো কিছু ত্যাগ করতেছি সেটাই হচ্ছে ব্যয়। সো ইট ইজ নট অ্যাবাউট যে সবকিছু খরচ হইতে হবে। আমি ব্যয়টাকে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট হিসেবে ধরি, যেটাকে আমি ইন দ্য ফিউচার একটা লং টাইম অ্যাসেট পাবো। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? সম্পদের ব্যবহারের কারণে আদিকা বলছো যে ভাইয়া সম্পদ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা, ব্যয় নাকি খরচ? সম্পদের মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছে, এটা ব্যয়। আর সম্পত্তি যখন ব্যবহার করব এইটা তখন খরচ। যখন আমার দীর্ঘমেয়াদী সুবিধার কথা চলে আসবে তখন সেটা ব্যয়। যখন আমি সম্পত্তি ব্যবহার করব ফ্রিকোয়েন্টলি, দ্যাট ইজ এক্সপেন্স, দ্যাট ইজ কস্ট, দ্যাট ইজ খরচ। ওকে, আদিকা তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো কিনা? সো জিনিসটা হচ্ছে, আমি আরেকটা সোজা বাংলা ভাষায় বলি, তুমি যদি কোনো কিছু বাই করো বা ক্রয় করো সেটাকে বলবো হচ্ছে ব্যয়। এবার সোজা বাংলা ভাষায় কোনো কিছু বাই বা কোনো কিছু
তুমি যদি ক্রয় করো সেটাকে বলবো ব্যয়। তার অন্যতম কারণ হচ্ছে এই বাই বা ক্রয় করা থেকে তুমি একটা সুবিধা পাবা, সুবিধা পাবা। আর সেকেন্ড থিওরিটা হচ্ছে যখন তুমি বাই বা ক্রয় কৃত জিনিসটাকে ব্যবহার করতেছো সেটাকে বলবো হচ্ছে খরচ, বা ইংলিশে বলবো এক্সপেন্স। তো তুমি যখন কোনো কিছু বাই বা ক্রয় করতেছো তার মানে এখান থেকে তুমি সুবিধা পাবা, দ্যাট ইজ ব্যয় বা কস্ট। আর তুমি যখন এই বাই বা ক্রয়কৃত পণ্যটাকে ব্যবহার করতেছো সেটাকে বলবো হচ্ছে খরচ, কারণ তুমি এটা প্রতিনিয়ত ব্যবহার করার মাধ্যমে এটা খরচ হচ্ছে। ভাইয়া কথা কি ক্লিয়ার আমাদের? এটা আমরা এটা বুঝতে পারছি কিনা বলো? এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? সুনামি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হয়তো পাইছে। তানজিল তুমি লেট কেন? দীপাও লেট আজকে। নিলয় চন্দ্র দাস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে পণ্য ক্রয় তো অলওয়েজ ব্যয় হবে, ওয়ান কাইন্ড অফ পণ্য ক্রয়, মানে পণ্য ক্রয় না, ইট ইজ নট অ্যাবাউট অফ পণ্য ক্রয়। এটা আজকে পণ্য ক্রয় হইতে পারে, তুমি সেবা নিচ্ছ এটা হইতে পারে, সেবা গ্রহণ করতেছো এটা হইতে পারে, এটাও তোমার কাছে এক প্রকার ব্যয়। শুধুমাত্র পণ্যই না, সেবা হইতে পারে। এবার আরেকটু ক্লিয়ার হবা, দেখো ব্যয়ের সাধারণত তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে খরচ, আর একটা পার্ট হচ্ছে লোকসান। লোকসান মানে তো বোঝো না, তাও লিখা দেই, বা ক্ষতি, তোমরা কবে ভাই বাংলা বুঝি না। আর একটা হচ্ছে সম্পদ। ভাইয়া এবার আমি খুবই বাংলা ভাষায়, কাঁচামাল ক্রয় অবভিয়াসলি ব্যয়। কাঁচামাল ক্রয় তুমি কই লিখো? ব্যবহৃত কাঁচামালে ব্যয়, তোমার উৎপাদন ব্যয় বিবরণীতে তুমি কাঁচামাল ক্রয় কোন আন্ডারের মধ্যে আসে? ব্যবহৃত কাঁচামালে ব্যয়ের মধ্যে আসে, কিন্তু ব্যয়। সো কাঁচামাল ক্রয় তোমার এক প্রকার ব্যয় ভাইয়া। আরে তাসিন, তুমি তো অনেক জগতে বাইরে গেছো। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ব্যয়ের তিনটা পার্ট আছে, খরচ, লোকসান বা ক্ষতি, আর একটা হচ্ছে সম্পদ। তো তুমি মনে করো 100 টাকা দিয়ে একটা আইফোন কিনলা, হ্যাঁ, এটা হচ্ছে আইফোন 100 প্রো। আইফোন 100 প্রো কয় টাকায় কিনছো ভাইয়া? তুমি আইফোন 100 প্রো কিনছো 100 টাকায়। এবার এই 100 টাকার মধ্যে তুমি মনে করো 5 বছরে তুমি এটা মনে করো 30 টাকা ব্যবহার করছো। আমরা অবচয় বলি না ভাইয়া, অবচয়। 5 বছরে তুমি 30 টাকা ব্যবহার করছো। সো এই যে 5 বছরে তুমি 30 টাকা ব্যবহার করছো 100 টাকার মধ্যে, এই 30 টাকা হচ্ছে খরচ। এই 30 টাকা কি? খরচ। তুমি 5 বছরে যতটুকু ব্যবহার করছো, তার মানে ব্যয় এই 100 টাকার মধ্যে তুমি 5 বছর হোক বা 10 বছর হোক যতটুকু ব্যবহার করছো সেটাকে বলবো হচ্ছে খরচ। এবং তুমি মনে করো 10 টাকা ব্যবহার করতে পারবা না, 10 টাকা মনে করো ক্যামেরা সাইড দিয়ে ফাইটা গেছে, বা তোমার মনে করো ওই আইফোনে মনে করো গ্রিন লাইন পড়ে গেছে। তো তুমি ওই গ্রিন লাইনের জন্য 10 টাকা ধরে নিছো ভগ্নাবশেষ মূল্য, বা এই 10 টাকা ব্যবহার করা যাবে না, এরকম টাইপ। তো তুমি 10 টাকা ব্যবহার করতে পারতেছো না, এটাকে বলা হয় লোকসান বা ক্ষতি। অর্থাৎ যা তুমি ব্যবহার করতে পারবা না, যা তুমি ব্যবহার করতে পারবা না। তাহলে ভাইয়া তুমি যেটা ব্যবহার করেছো, যেটা অলরেডি ব্যবহৃত, 30 টাকাটা কি? ব্যবহৃত, এটাকে আমরা বলবো হচ্ছে খরচ। তুমি যেটা ব্যবহার করতে পারবা না, যে 10 টাকা, মনে করো আইফোন একটা সাইডে ডিসপ্লে ভেঙে গেছে, বা আইফোন একটা সাইডে একটা ভেঙে গেছে, সো এখানে কিন্তু তুমি এই 10 টাকায় ব্যবহার করতে পারবা না, বা ওই ভাঙার মূল্য তুমি 10 টাকা ধরছো, এই 10 টাকা তুমি ব্যবহার করতে পারবা না, ওটা ভেঙে গেছে, ওটা বাদ। সো এই 10 টাকাকে বলবো লাভ, মানে ক্ষতি বা লোকসান। এরপর এই 30 আর 10 কত? 40 টাকা। তাহলে 100 টাকায় তুমি এখনো ব্যবহার করো নাই কয় টাকা? 60 টাকা ব্যবহার করো নাই। এই 60 টাকা হচ্ছে সম্পদ, যেটা তুমি এখনো অব্যবহৃত, যেটা এখনো কি? অব্যবহৃত। সো একটা ব্যয়ের তিনটা পার্ট থাকে, যেটা তুমি ব্যবহার করছো, ব্যয়ের 5 বছরে 30 টাকা ব্যবহার করছো, এটাকে খরচ বলবো। যেটাকে তুমি কখনোই ব্যবহার করতে পারবা না, সেটাকে আমি বলবো লোকসান বা ক্ষতি। এবং যা তুমি এখনো ব্যবহার করো নাই কিন্তু ফিউচারে করবা, অব্যবহৃত, সেটাকে বলবো হচ্ছে সম্পদ। এখন ক্লিয়ার কিনা বলো? কি কি কলম কিনে ব্যবহার করলে সুবিধা নাকি খরচ? কলম কিনে ব্যবহার করবা, সেটা হচ্ছে আবরার। এটা সুবিধাও নাই, খরচও নাই, তোমার জীবনের লাভ লোকসান কিছুই নেই আবরার। এগুলো কোনো প্রশ্ন ম্যান? আমরা কি এটা বুঝতে পারছি? এখন আমি আশা করি তোমাদের, আমরা তোমার এই কথা উত্তর পরে দিব, এটা সুন্দর এক্সাম্পল আমার মাথায় আছে।
এটা পরে দিব। সো আমি কিন্তু ব্যয় জিনিসটাকে একদম এলাবোরেটলি ভাঙাই দিছি। 100 টাকা তুমি আইফোন কিনছো, এটাকে তুমি ব্যয় বলছো, যেহেতু এই আইফোন থেকে তুমি একটা সুবিধা পাবা, এটা ব্যয়। এবার 5 বছরে তুমি 30 টাকা ব্যবহার করছো, সো এই 30 টাকা যে ব্যবহৃত হয়েছে এটাকে বলবো খরচ। 10 টাকা ভেঙে গেছে, সাইড ডিসপ্লে ভেঙে গেছে, সেটা মূল্য 10 টাকা ধরছো, সেই 10 টাকা তুমি কখনো ব্যবহার করতে পারবা না, এটা তোমার জন্য ক্ষতি। আর ব্যবহার করো নাই কয় টাকা? 60 টাকা, এটা অব্যবহৃত অংশ, এটা ফিউচারে তুমি ব্যবহার করবা, ফিউচারে তুমি বাকি 60 টাকা ব্যবহার করবা, এই ব্যবহার যে করবা এটা হচ্ছে সম্পদ, অব্যবহৃত অংশ। তো সম্পদ হচ্ছে 60 টাকা, অব্যবহৃত অংশ। এখন কি বুঝছি ভাইয়া? ওয়াও, আচ্ছা বুঝতে ভালো, মানে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হইতে হবে। আর আমার যে ঠান্ডা লাগতেছে না, আবার সোয়েটার পরলে গরম লাগে। আচ্ছা, এবার ব্যয়ের কিছু শ্রেণী বিভাগ আছে। সো আমি তোমাদের এক, না শীত আছে বাট করতেছে না এখন, মানে যখন ক্লাসে ঢুকি মনে হবে বডিতে পাওয়ার চলে আসে, আমি গোকু টাইপ এরকম। আচ্ছা, এবার তোমাদের একটা করে প্রশ্ন করি, তোমরা একটা করে উত্তর দাও। ওফ, মানে আমি বিশ্বাস করো কেনসিন, আমি এই প্রশ্নই করতে নিয়েছিলাম যে বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া হয়েছে, আমি এই প্রশ্নটাই করতে নিয়েছিলাম, ও করে দিস অলরেডি। বিজ্ঞাপন 5 বছরের জন্য কেনা হয়েছে, সো বিজ্ঞাপন 5 বছরের টাকা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে আমার কাছে এক প্রকার ব্যয়। সো প্রথম বছর আমি বিজ্ঞাপন অবলোপন হয়ে গেছে, এইটা আমার কাছে খরচ। বাকি 4 বছরের বিজ্ঞাপন আমি এখনো ব্যবহার করি নাই, এটা ফিউচারে 4 বছর ব্যবহার করব, এটা হচ্ছে বিলম্বিত, ইট ইজ সম্পদ আমার কাছে। অবলোপন যেটা আমি ব্যবহার করছি আমার কাছে খরচ, আর বিলম্বিত যেটা আমি ব্যবহার করি নাই কিন্তু ফিউচারে ব্যবহার করব, সেটা হচ্ছে আমার কাছে সম্পদ। এবার আমাকে একটু বলো যে ইজারা সম্পত্তি 10 বছরের জন্য 10,000 টাকা দেওয়া হইলো, তাহলে ভাইয়া প্রথম বছর আমার খরচের পরিমাণ কত দাঁড়াবে আর সম্পদের পরিমাণ কত দাঁড়াবে? সবাই একটু আমাকে উত্তরটা দাও তো। ইজারা সম্পত্তির অবলোপন 10 বছরে 10,000 টাকা, প্রথম বছর শেষে আমার খরচের পরিমাণ কত, সম্পদের পরিমাণ কত, এবং ইজারা সম্পত্তির জন্য যে টাকাটা দিছি সেটা আমার কাছে কি? এই 3টা প্রশ্নের উত্তর আমার কাছে দাও একটু। পরে আবার যেতে দেখো তাই বা পুইরা যেতে না যাই, এমন আগুন ধরলো পুইরা গেলাম আমি। আমার প্রশ্নের একটু উত্তর দাও, তোমরা যেটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও। ইজারা সম্পত্তি আমার কাছে কি, প্রথম বছর শেষে খরচের, মানে প্রথম বছর শেষে আমার খরচ কত হবে, সম্পত্তি কত হবে, এই প্রশ্নের উত্তর দাও আমাকে একটু। না, বিলম্বিত বিজ্ঞাপন স্থায়ী সম্পদ না হইয়া। ফারিয়া, তোমার কেন মাথা ঘুরছে তুমি আমাকে একটু বলো, তোমার কোন জায়গাটা সমস্যা হচ্ছে আমাকে একটু বলো, ওপেন ডিসকাশন। ভাইয়া কেনশিন বলছে যে সম্পদ না, এক্স্যাক্টলি। তো ইজারা সম্পত্তির মনোযোগ দিয়ে শুনো, ইজারা সম্পত্তি যে আমি 10 বছরে 10,000 টাকা দিছি, এটা হচ্ছে আমার কাছে ব্যয় গেল। 1 বছরে তাহলে আমার 1,000 টাকা আমি খরচ করবো, ব্যবহার করবো যতটুকু, সেটাই তো খরচ। তাহলে 1 বছরে, ফারিয়া মনোযোগ দিয়ে শুনো, ফারিয়া অ্যান্সার দিও আমাকে। সো আমি 1 বছরে 1,000 টাকা ব্যবহার করছি, সো যেটা আমি ব্যবহার করবো সেটাই হচ্ছে আমার কাছে খরচ। তাহলে খরচের পরিমাণ কত? 1,000। তাহলে বাকি 9 বছর কি এখনো ব্যবহার করছি? এখনো কিন্তু বাকি 9 বছর ব্যবহার করি নাই। সো বাকি 9 বছর যদি আমি ব্যবহার না করি তাহলে কি এটা অব্যবহৃত, তাহলে অব্যবহৃত আমার কাছে কি? সম্পদ। তাহলে সম্পদের পরিমাণ কত টাকা? 10,000 থেকে 1,000 বাদ দিলে বাকি 9,000 টাকা হচ্ছে আমার কাছে অব্যবহৃত, মানে সম্পদ। ভাইয়া তুমি কি ক্লিয়ার? আরে তাসফিয়া 100 না 1,000 ভাইয়া, 1,000। বিনোদন অলিক সম্পদ ভাইয়া, অলিক সম্পদ। আরাফাত অলিক সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন ভাইয়া, স্থায়ী সম্পদ না। ফারিয়া তুমি বুঝছো কিনা? আমি ফারিয়ার কাছ থেকে উত্তর চাচ্ছি, বাকি সবাই বুঝছে না আমি বুঝছি। ফারিয়া না বুঝতে পারলে ভাইয়া শুনো, আমি পড়াইতে আসছি, আমি পড়ায় যাব, তুমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমার দায়িত্ব তোমাকে পড়ায় যাওয়া, বাকিদের কথা আমি বলতে পারি না। সো ব্যয়, কোনো কিছু ক্রয় করা মানেই ব্যয়। ক্রয় করা যতটুকু অংশ আমি ব্যবহার করবো সেটা খরচ, যতটুকু ব্যবহার করবো না সেটা আমার কাছে সম্পদ। এন্ড অফ ডিসকাশন। এত পেঁচালে আমি যাবোই কেন? সম্পদ 9,000 আর এক্সপেন্স এক, কস্ট 10,000। ইমন ইউ আর রাইট। আচ্ছা এই ছকটা একটু দেখো, হ্যাঁ এই ছকটা তুলো সবাই, ছকটা লাগবে আমাদের। তোমরা তো মনে হয় না খাতা কলম নিয়ে পড়তে বসো, আই হ্যাভিলি ডাউট। তোমরা কেউ খাতা কলম নিয়ে পড়তে বসো? এই ছকটা তুলো, ব্যয়ের শ্রেণী বিভাগ।
এটা কোন চ্যাপ্টার ভাই? এটা চ্যাপ্টার 9। এটা হচ্ছে চ্যাপ্টার 9। এখান থেকে এমসিকিউ দিলে আকাশে চেয়ে থাকবা। মেইনলি এখান থেকে এমসিকিউটাই প্যারা। সবাই একটু তুইরা রাখো এই জিনিসটা। আমাদের জানতে চাইতে পারে যে ব্যয় শ্রেণী বিভাগ কত প্রকার? ব্যয় শ্রেণী বিভাগ 8 প্রকার। শেষ করো দ্রুত। साहिबा दिल ना तो आएगा थोड़ा तो संभालो ना नाजुक है ये टूट जाता है। আচ্ছা নেট সমস্যা কি সবার নাকি আমার এখান থেকে নেট সমস্যা? দাঁড়াও এটা দেখালো। এই রকি আমাদের কি নেট সমস্যা? দেখো তো একটু। साहिबा दिल ना तो आएगा थोड़ा तो সবাই কি তুলেছি? আরে সিদ্দিক তুমি অন্তরে থাকবা। তুমি আমাদের নেট ঠিক আছে? মানে আমাদের নেট ঠিক আছে ভাই, তোমাদের হয়তো নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা এবার আমরা একটু কথা বলি ব্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে। সিদ্দিক তুমি আমার অন্তরে, তুমি টেনশন নিও না, তোমার কমেন্ট আমি দেখছি। ইউজুয়ালি ব্যয়ের এই 8টা শ্রেণী বিভাগ আছে এবং আমাদের এই প্রত্যেকটা শ্রেণী বিভাগের বিভিন্ন ভাগ করে দিছি যে কোনটা কোনগুলা থাকবে। সো ভাইয়া দুঃখজনকভাবে 3 নাম্বার লিখেছি হচ্ছে উৎপাদন সম্পর্ক ভিত্তিক। 3 নাম্বার লিখছি উৎপাদন সম্পর্ক ভিত্তিক। 1 2 3 4 5 6 7 এবং 8। প্রথমটা লিখছি ভাই আচরণ ভিত্তিক, 2 নাম্বারটা হচ্ছে বিভাগ ভিত্তিক, 3 নাম্বার হচ্ছে উৎপাদন সম্পর্ক ভিত্তিক, 4 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ যোগ্য ভিত্তিক, 5 নাম্বার হচ্ছে সময় ভিত্তিক, 6 নাম্বার হচ্ছে কর্ম ভিত্তিক, 7 নাম্বার হচ্ছে বিশ্লেষণ ভিত্তিক, 8 নাম্বার হচ্ছে উপাদান ভিত্তিক। আমাদের এই 8টা সিকিউ আছে, বাট সিকিউটা যেরকম তুমি এমসিকিউ কোশ্চেন, আমি সিকিউ এমসিকিউ দুইটাই দিছি, তুমি এমসিকিউ করতে করতে তুমি সিকিউ পেয়ে যাবা। সিকিউটা হচ্ছে ইউজুয়ালি ভাইয়া আমার এই ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগে দরকার মূলত ব্যয়গুলাকে চিনা, যে প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, আচরণ ভিত্তিক ব্যয় কোনগুলো। তোমাকে ক নাম্বারে প্রশ্ন বলে দিতে পারে যে আচরণ ভিত্তিক ব্যয়গুলোর যোগফল নির্ণয় করো। খ নাম্বারে বলতে পারে যে মনে করো বিশ্লেষণ ভিত্তিক ব্যয়গুলোর যোগফল নির্ণয় করো। না ভাই এটা চ্যাপ্টার 9। সো দেখা দিতেছে তখন তোমরা একটু প্যারা খেয়ে যাবা। সো দ্যাট ইজ ওয়াই আমি প্রত্যেকটা উপাদানগুলো আমি আলাদা আলাদা করে পড়াবো যাতে তোমরা এগুলো বুঝতে খুব ইজি হয়ে যায়। তাহলে বিসমিল্লাহ বলে আমাদের আজকের মেইন পড়া আমরা শুরু করতেছি। প্রথমেই ভাইয়া আচরণ ভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ। সো আচরণ ভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর একটা হচ্ছে মিশ্র ব্যয়। ভাইয়া পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে যে সকল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল। স্থায়ী ব্যয় কি? যে সকল ব্যয়গুলা আমার ফিক্স থাকবে। মিশ্র ব্যয় কি? মিশ্র ব্যয় হচ্ছে ভাইয়া আমার 1 এবং 2 এর টোটাল যোগফল। তার মানে যেই সকল ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় থাকবে এবং স্থায়ী ব্যয় থাকবে। এবার তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমরা আমি আশা করি আরো ভালো মতো বুঝতে পারবে। যেরকম তুমি মনে করো আজকে বিদ্যুৎ বিলের কথা চিন্তা করো, না বিদ্যুৎ বিল না, তুমি মনে করো আজকে চিন্তা করো শ্রম কাঁচামাল ক্রয়ের কথা বা কাঁচামালের কথা চিন্তা করো। ভাই কাঁচামাল কি ফিক্সড নাকি পরিবর্তনশীল? তুমি যদি আজকে 100 একক উৎপাদন করতে চাও, তোমাকে কাঁচামাল ক্রয় করা লাগবে মনে করো 200 টাকার। তুমি যদি আজকে 50 একক ক্রয় করতে চাও, তোমার কাঁচামাল কিনতে হবে 100 টাকার। তুমি যদি আজকে 500 একক উৎপাদন করতে চাও, তোমাকে কাঁচামাল ক্রয় করতে হবে 1000 টাকা। তো ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি ফিক্সড নাকি পরিবর্তনশীল? একক প্রতি কিন্তু এটা পরিবর্তনশীল, কারণ তোমার একক যত বাড়বে কাঁচামাল তত বেশি কিনতে হবে, একক যত কমবে কাঁচামাল তত কম লাগবে। এটা পরিবর্তনশীল ভাইয়া, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, তোমার প্রতি এককের সাথে সাথে পরিবর্তন হয়, এটা ভ্যারিয়েবল। স্থায়ী ব্যয় হচ্ছে ভাইয়া যেটা ফিক্সড। স্থায়ী ব্যয় কি ভাইয়া? যেটা আমার কাছে ফিক্সড। যেরকম তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমি এই উদাহরণটা অফলাইন ব্রাঞ্চে আমি বুঝাইতাম। মনে করো আমি একটা রুম ভাড়া নিয়ে পড়াচ্ছি, গোদাম ভাড়া। তুমি আজকে এই রুম ভাড়া নিয়ে মনে করো আজকে একটা রুম ভাড়া নিছো, আচ্ছা গুদামি ধরি, একটা গুদাম ঘর ভাড়া নিছো। সো এই গুদাম ঘরের তুমি যদি আজকে 100 একক পণ্য রাখো,
তাও তোমাকে 20,000 টাকা গুদাম ভাড়া দিতে হবে। আজকে যদি তুমি 1000 একক পণ্য রাখো তাও তোমাকে 20,000 টাকা দিতে হবে। তার মানে তুমি যদি আজকে 100 একক পণ্য রাখো তাও এটার ভাড়া 20,000। তুমি যদি আজকে মনে করো 10,000 একক রাখো তাও ভাড়া কিন্তু তোমার 20,000। সো তোমার এই ভাড়াটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তোমার এই একক প্রতি কি ভাড়াটা পরিবর্তন হচ্ছে? একক প্রতি কিন্তু ভাড়াটা পরিবর্তন হচ্ছে না। তুমি আজকে এবং তুমি মনে করো আজকে চিন্তা করো ভাই আমি 10 একক উৎপাদন করব, তুমি 10 একক উৎপাদন করে লস খাও, আমার কোনো প্যারা নাই, তাও তোমাকে 20,000 টাকা দিতে হবে ভাড়া। সো এই ভাড়াটা হচ্ছে তোমার কাছে ভাইয়া ফিক্সড কস্ট। এই ভাড়াটা কি ভাইয়া? আমার কাছে ফিক্সড কস্ট, এটা কোনোদিনই পরিবর্তন হবে না। তোমার আজকেও পরিবর্তন হবে না। আজকে তুমি কম একক উৎপাদন করতেছো, এখনো পরিবর্তন হবে না। তুমি চিন্তা করছো আমি কালকে 1 লাখ পণ্য উৎপাদন করবো, তো মালিক শুনলো আরে আমি বুলবুল সাহেব 1 লাখ পণ্য উৎপাদন করছে, ভাড়া বাড়া দিই, এটাও হবে না কখনো। তোমার ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড। তুমি আজকে 1 একক উৎপাদন করলেও যেই ভাড়া, 100 একক উৎপাদন করলেও সেম ভাড়া। এগুলোকে বলা হয় স্থায়ী ব্যয়। মিশ্র ব্যয়ের একটা খুবই এক্সাইটিং উদাহরণ আছে আমার কাছে। সেটা হচ্ছে আমাদের বাসার বিদ্যুৎ বিল। সো তুমি সারা বছর যদি বিদ্যুৎ ব্যবহার নাও করো, সারা বছর তুমি যদি আজকে গ্যাস ব্যবহার নাও করো, তুমি আজকে সারা বছর পানি 1 ফোঁটাও ব্যবহার না করো, তারপরে তোমাকে মনে হয় 300 থেকে 500 টাকা পর্যন্ত একটা কস্টিং দিতে হবে। তুমি যদি আজকে কোনো কিছু ব্যবহার নাও করো, তারপরে তোমাকে কি করতে হবে? তোমাকে 3 থেকে 500 টাকা একটা কস্টিং দিতে হবে, which is fixed. এরপর ভাইয়া তুমি যত ব্যবহার করবা, যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবা, ওই ইউনিট প্রতি দাম বাড়তে থাকবে। মনে করো 1 ইউনিট ব্যবহার করলা 10 টাকা বাড়লো, 5 ইউনিট ব্যবহার করলা 100 টাকা হইলো, তুমি এরপর মনে করো 100 ইউনিট ব্যবহার করলা 1000 টাকা হইলো, এরকম টাইপ। সো তোমাকে এইটা কি, এই বাকি অংশটা কি ভ্যারিয়েবল না? তুমি ইউনিট প্রতি তোমার ভাড়া দাম বাড়তেছে সেটা ভিন্ন, কিন্তু এক পর্যায়ে পর্যন্ত ফিক্সড। এই 300 বা 500 টাকা পর্যন্ত তোমার এটা ফিক্সড। তোমার এটা ব্যবহার করলেও টাকা দিতে হবে, ব্যবহার না করলেও টাকা দিতে হবে। এই টাকার পরিমাণটাকে বলা হয় ফিক্সড। এরপর তুমি যত এই ফিক্সড টাকার পর যত ব্যবহার করতে থাকবা, সেটার উপর তোমাকে ভ্যারিয়েবল অনুযায়ী ভাড়া বা কস্টিং দিতে হবে। 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে 10 টাকা দিতে হবে। তুমি যদি 5 ইউনিট ব্যবহার করছো 300 টাকা বেশি, তোমাকে আরো 100 টাকা দিতে হবে। তুমি যদি 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছো, তোমাকে 1000 টাকা দিতে হবে। তার মানে এটা কি ভ্যারিয়েবল। সো এক পর্যায়ে কিন্তু বিদ্যুৎ খরচটা ফিক্স থাকবে, এরপর তুমি যত ব্যবহার করবা তত তোমার ভ্যারিয়েবল বাড়বে। সো এইটা হচ্ছে তোমার কাছে মিশ্র ব্যয়, যেটা তোমার হচ্ছে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের মিশ্রণ। আমার কথা কি ভাই বুঝে আসছে? আমার কথা কি তোমাদের বুঝে আসছে? পড়াইতেছি ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, তোমরা কইতাছো ভাইয়া কন্টেস্ট জুম ক্লাসের কথা, মন চায় না গাড়াই। আমরা কি এই 3টা কস্টিং বুঝছি? তুমি আগে এই কথায় আসো, এই 3টা কস্টিং বুঝছি কিনা? বাকি একটু চা দিও না। এই 3টা কস্টিং বুঝছি কিনা আগে এই কথায় আসো। কি কইছিলাম না কইছিলাম সেটা ক্লাস শেষে ধরবা, আমারে রশিদা বাইন্দা ধরবা। সো আমাদের 3 প্রকার কস্ট, একটা হচ্ছে পরিবর্তনশীল, একক প্রতি পরিবর্তনশীল, ফিক্সড ব্যয়, টোটালি ফিক্সড ব্যয় যত যাই করো। আর মিশ্র ব্যয় হচ্ছে একটা লেভেল পর্যন্ত ফিক্সড, এরপর তোমার একক প্রতি ভ্যারিয়েবল হইতে পারে। এই তো গুড বয়রা সবাই, গুড গার্ল গুড বয় সবাই। মডেল টেস্ট নিবো ভাইয়া, ফরহাদ মডেল টেস্ট ইনশাআল্লাহ নিবো আমরা। সো আরেকটু ডিটেলস কথাবার্তা বলতে হবে সবার সাথে, যে মানে কিরকম কি তোমাদের রেসপন্স কি। সাইফুল শাহন, আচ্ছা মিশ্র ব্যয়টা হচ্ছে ভাইয়া যে বিদ্যুৎ বিলের কথা যদি আমরা বিবেচনা করি, বিদ্যুৎ বিল তুমি ব্যবহার করলেও তোমাকে মাসে 300 টাকা কস্টিং দিতে হবে, এটা ফিক্সড কস্ট। এরপর তুমি ব্যবহারের উপর একটা লেভেল পর্যন্ত ব্যয় হইতে থাকবে, বা একটা লেভেল পর্যন্ত তোমাকে ভ্যারিয়েবল কস্টিং দিতে হবে। সো এখানে কি হচ্ছে যে বিদ্যুৎ বিলে তুমি একটা লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট, এরপর তোমাকে ইউনিট প্রতি ভাড়া দিতে হচ্ছে। যেমন আমরা সিএনজিতে, তোমরা পাও নাই, আমরা পাইছিলাম সিএনজিতে যখন উঠো, আগে যখন মিটার চালিত সিএনজি ছিল, তখন কি মিটারে দেখবা উঠলে 40 টাকা লিখে থাকে, 40 টাকা তোমার ফিক্সড। তুমি সিএনজিতে ওঠা মাত্রই 40 টাকা দিতে হবে, এরপর তোমার পার কিলোতে 10 টাকা বা 9 টাকা করে মনে দিতে হইতো। সো এই জিনিসটা হচ্ছে আমার কাছে মিশ্র ব্যয়। তোমার একটা লেভেল পর্যন্ত কস্টিংটা ফিক্সড থাকবে, স্থায়ী ব্যয়, এরপর তুমি যত ইউনিট প্রতি তোমার দামটা বাড়বে। সো এটাই হচ্ছে মিশ্র ব্যয়, যেখানে তোমার ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুইটাই প্রেজেন্স আছে, দুইটারই উপস্থিতি আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র ব্যয়। আর স্থায়ী ব্যয় হচ্ছে ভাইয়া যে জিনিসটা আসলে ফিক্সড কস্ট, তোমার যেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। তুমি মনে করো আজকে 10 একক উৎপাদন করলেও 20,000 টাকা গোদাম ভাড়া দিতে হবে, তুমি আজকে 10,000 একক উৎপাদন করলেও তোমাকে 20,000 টাকা গোদাম ভাড়া দিতে হবে। এই গোদাম ভাড়া তোমাকে কোনোভাবেই পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। এই ভাড়াটা একক প্রতি মূলত পরিবর্তন হয় না। ফারিয়া তোমার জন্যই বুঝাচ্ছি 2 নম্বরটা, তুমি তো কমেন্ট করতেছো, তুমি বুঝতেছো না কেন?
আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ভাই যেগুলো একক প্রতি পরিবর্তন হয়, যে মনে করো তুমি আজকে 100 একক উৎপাদন করলে 200 টাকা লাগবে কাঁচামাল, যেরকম 50 একক উৎপাদন করলে আরো কম লাগবে 100 টাকা লাগবে, 500 একক বেশি উৎপাদন করলে বেশি কাঁচামাল লাগবে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। একটা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা একক প্রতি পরিবর্তন হয়, ফিক্সড ব্যয় হচ্ছে যেটা তোমার ফিক্সড থাকবে, যেটা কখনোই পরিবর্তন হবে না। আর মিশ্র ব্যয় হচ্ছে যেটা তোমার একটা লেভেল পর্যন্ত ফিক্স থাকবে, এরপর তুমি যত ব্যবহার করবে সেই ব্যবহারের উপর তোমার কস্টিংটা বাড়বে, সেটা হচ্ছে আমার কাছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় কেন বলা হচ্ছে ভাইয়া, এখানে আমার ফিক্সড কস্টও আছে এক লেভেল পর্যন্ত, এরপর আমার ভ্যারিয়েবল কস্টিংও আছে পরবর্তীতে। আমরা কিছু বুঝতে পারছি ভাইয়া? ওকে, না মডেল টেস্ট নিবো ইনশাল্লাহ, প্যারা নাই। আর আমি আরো কিছু এক্সাম নিব তোমাদের, আরো কিছু জুম ক্লাস নিব ইনশাল্লাহ, দেখা যাবে। ও আগেই করেছিলাম। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে উৎপাদন ভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ। এবার আসবো হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে আমার দেখা যায় উৎপাদনের সময় আমার ব্যয়ের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকে, সেই ব্যয়ের শ্রেণী বিভাগগুলো আমরা কেমনি ভাগ করতে পারি। একটা হচ্ছে কাঁচামাল ব্যয়, তার মানে কাঁচামালের যে একটা ব্যয় আছে সেটা। এবার হচ্ছে শ্রম ব্যয়, এবার হচ্ছে উপরিব্যয়। ভাইয়া কাঁচামাল ব্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, 2 নম্বর হচ্ছে পরোক্ষ কাঁচামাল ব্যয়। শ্রম ব্যয় ঠিক একই রকম আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর একটা হচ্ছে পরোক্ষ শ্রম। উপরিব্যয় ঠিক একই রকম, একটা হচ্ছে প্রত্যক্ষ উপরিব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ উপরিব্যয়। একটা হচ্ছে প্রত্যক্ষ উপরিব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ উপরিব্যয়। সো ইউজুয়ালি ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, সব কিছুরই প্রত্যক্ষ পরোক্ষ আছে। হ্যাঁ, সব কিছুরই প্রত্যক্ষ পরোক্ষ আছে। সো এইবার আমরা একটু হালকা করে, আমরা যেহেতু উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়টা করে আসছি, আমাদের কাছে এটা বোঝার কথা, এরপর আমি হালকা করে ডিটেইলস বলে দিচ্ছি। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে যেই কাঁচামালটা ভাইয়া সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড, যেটা আমার সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড, উৎপাদনের সাথে জড়িত, সেটাকে আমি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় বলবো। পরোক্ষ কাঁচামাল ব্যয় কি ভাইয়া, যেটা আমার সরাসরি জড়িত না। যেরকম তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেটা হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে জড়িত না। যেরকম আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, খুবই সিম্পল একটা উদাহরণ। যেরকম এটা একটা এসির রিমোট, হ্যাঁ সবাই আশা করি দেখতে পারতেছো, এই একটা এসির রিমোট। সো এসির রিমোটের মেইন কাঁচামালটা কি, সার্কিট বোর্ড। এই ভিতরে একটা সার্কিট বোর্ড আছে, এই মূলত মেইন কাঁচামালটা কিন্তু কি সার্কিট বোর্ড। সো এখন এটা প্রত্যক্ষ কাঁচামাল, মনে করে বললাম সার্কিট বোর্ড, এটার কেসিং, এরপর এটা বাটনগুলা, এগুলো হচ্ছে সব প্রত্যক্ষ কাঁচামাল। কারণ যেই প্রত্যক্ষ কাঁচামাল কোনগুলা, যেগুলো বাদে মূলত একটা পণ্যটা প্রপারলি রেডি হচ্ছে না, একদম ব্যবহার উপযোগী হচ্ছে না। এইবার পরোক্ষ কাঁচামাল কি এই রিমোটের ক্ষেত্রে, পরোক্ষ কাঁচামাল হচ্ছে এই ব্যাটারিটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। কারণ এই ব্যাটারিটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ব্যাটারিটা ছাড়া যেটা উৎপাদন করা যাবে না, জিনিসটা কিন্তু সেরকম না। ব্যাটারিটা ইম্পর্টেন্ট কেন, এটা ব্যবহারের জন্য ব্যাটারিটা ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাটারিটা না থাকলে যেটা উৎপাদন করা যাবে না সেটা কিন্তু না। কিন্তু আজকে যদি সার্কিট বোর্ড না দাও, এই রিমোটের কোনো ভ্যালু আছে নাই। আজকে যদি তুমি কেসিং না দাও, বাইরের এই পুরো কেসিংটা না দাও, এর কি কোনো ভ্যালু আছে নাই। এই বাটন ছাড়া কোনো ভ্যালু আছে নাই। কিন্তু হ্যাঁ, ব্যাটারিটা ইম্পর্টেন্ট, কিন্তু সরাসরি ইম্পর্টেন্ট না। ব্যাটারিটা ছাড়া কি উৎপাদন করা সম্ভব? সম্ভব। তাহলে এখানে ব্যাটারিটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, আর কেসিং সার্কিট বোর্ড হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ভাই এটা কি বুঝতে পারছি আমরা, প্রত্যক্ষ কাঁচামাল কি আর পরোক্ষ কাঁচামাল কি? একটু কমেন্ট করে জানাও, আমরা কি বুঝতে পারছি প্রত্যক্ষ কাঁচামাল কি আর পরোক্ষ কাঁচামাল কি? ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হারে চন্দে লইয়া লইয়া, ওরে সাম্পানের নাইয়া। যে কাঁচামাল হ্যাঁ এক কথা অবিচ্ছেদ্য, মানে যেটা ভাবে কোনোভাবেই সম্ভব না, সেটাকে আমি বলবো প্রত্যক্ষ কাঁচামাল। এবার আসো প্রত্যক্ষ শ্রম জিনিসটা কি। এক কথায় যে পণ্যের সাথে পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। আর পরোক্ষ শ্রম মানে হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিব। শ্রমিক বা আজকে বলতে পারো দিনমজুর, এরাই তো মূলত এই রিমোটটা তৈরি করছে, তাই না? সো ওদের ছাড়া এই রিমোটটা তৈরি করা সম্ভব
যারা আজকে টেকনিশিয়ান ছিল বা যারা আজকে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, এদের ছাড়া কি এটা করা সম্ভব? ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যারা, এদের ছাড়া কি এটা সম্ভব না। তো তাদেরকে যেই মজুরিটা দিব সেটাকে বলবো হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। আর আমি কারখানার, মনে করো আজকে কারখানার সুপারভাইজার, কারখানার ফোরম্যান, কারখানার দারোয়ান, কারখানার ঝাড়ুদার, এদের বেতন দিচ্ছি। এখন এমন কি যে এরা এই পণ্যটা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না, ওরা হচ্ছে পরোক্ষভাবে সাপোর্ট দিছে। সো তাদের যে মজুরিটা বা বেতনটা দিব সেটা হচ্ছে পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ মানে কি? মনে করো এটা উৎপাদনে যারা সরাসরি সম্পৃক্ত, যেরকম একটা বাস্তব উদাহরণ আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো মনে করো আমি তোমাদেরকে পড়াইতে গিয়ে আমাকে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এবং আমাকে মনে করো সাপোজ আজকে মনে করো আমি তোমাকে পয়দা আসলাম, এই যে মনে করো আমাকে রকি চা দিয়ে গেল, সো রকিকে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে পরোক্ষ শ্রম, কারণ রকি তোমাকে সরাসরি পড়াচ্ছে না, কিন্তু আমাদের পড়ানোর এনভায়রনমেন্টটা সে তৈরি করে দিচ্ছে। তো তাকে যেটা দিব টাকা সেটা হচ্ছে পরোক্ষ শ্রম, আর আমাকে যে টাকাটা দিবে আমি তোমাকে সরাসরি পড়াচ্ছি, আমারটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এই উদাহরণটা যদি না বলতো তাহলে বুঝতে পারবো না। বাইরে কি বুঝছি আমরা? তাই বা তুই যে পাম দেয় সেটা যে সবাই বুঝে, সবাই হাসি, ঠিক হাসি দিছোস। তোমরা আমার ক্লাসে, জুম ক্লাসে তোমরা নিষিদ্ধ, যারা যারা হাসি দিছো তোমরা বলবো হ্যাঁ ভাই আপনি তো সেই তালি দিবা। কি করতেছো তোমরা? প্রত্যক্ষ আর পরোক্ষ কি বুঝতে পারছি? এই যে পরোক্ষ শ্রমের উদাহরণ দিলাম, মনে করো আমি তোমাদের পড়াইতেছি, আমি তোমার পড়ার সাথে সরাসরি সম্পৃক্ত, সো আমাকে তোমরা যে বেতনটা দিবা সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এবং মনে করো আমাদের রকি, সে কিন্তু তোমাকে পড়ায় না, কিন্তু সে আমাকে এই যে পড়ানোর মতো যে ক্যামেরা সেট আপ, ফোন সেট আপ, পিসি, এই স্মার্ট বোর্ড সব সেট আপ করে দিচ্ছে। তো একে যে শ্রমটা দিব সেটা হচ্ছে পরোক্ষ শ্রম, কারণ সে সরাসরি সম্পৃক্ত না, তবুও সে কিছুটা উপকার করতেছে। দ্যাট ইজ ওয়াই তাকে আমরা যেই শ্রমটা দিব সেটা হচ্ছে পরোক্ষ শ্রম। আর আমি যেহেতু সরাসরি পড়াচ্ছি, আমি যারা পাবো সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। যেরকম কারখানার মজুরি বা কারখানার মজুরা যে বেতনটা পায় সেটা হচ্ছে আমার কাছে প্রত্যক্ষ শ্রম। কারখানার যারা মনে করো ওয়াচম্যান, ঝাড়ুদার, এরা তো সরাসরি পণ্যটা উৎপাদন করে না, এরা হচ্ছে আমার কাছে পরোক্ষ শ্রম। ফারদিন আসি দিস, দীপা, জারিন, শাহরিয়ার, তোরা বাদ রে ভাইয়া, তো করে খাইছি তোর বাইরে এলাকায়। সবাই কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাও। তোমার তিসুনামি কি তাৎসুমি, তোমার কেন ওর কাছ থেকে শিখতে হবে? আমাদের আরো অনেকে পাম দেয়, ফারদিন আছে, আবরার আছে, এরপর না অন্ধু তুমি মনে হয় ইস্তাদন্তু, হ্যাঁ শাহরিয়ার আছে, এদের কাছ থেকে আমাদের শিখো। বুঝলাম না তোমার ওর কাছ থেকে কেন শিখতে হবে? ভালোই যাও। এক্স্যাক্টলি, ইশাদন্তু একদম ডিরেক্টলি লিখে দিছে, হ্যাঁ সুপারভাইজার এরা। আর উপরিব্যয় ভাই 3 প্রকার। উপরিব্যয় কয় প্রকার? উপরিব্যয় 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উপরিব্যয়, একটা হচ্ছে পরোক্ষ উপরিব্যয়। প্রত্যক্ষ উপরিব্যয়কে সাধারণত আমরা কারখানা উপরিব্যয় বলি, যে সকল খরচগুলা কারখানার মধ্যে হয় সেটাকে বলি হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়কে প্রত্যক্ষ উপরিব্যয় বলা যায়। আর পরোক্ষ উপরিব্যয় কোনগুলোকে বলবো ভাইয়া মনে রাখবা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আছে, অফিস ও প্রশাসনিক, আরেকটা হচ্ছে তোমার বিক্রয় বন্টন, বিক্রয় বন্টন উপরিব্যয়। এই দুইটাকে বলা যায় হচ্ছে পরোক্ষ পরিব্যয়। সো প্রত্যক্ষ পরিব্যয় কাকে বলবো? যে সকলটা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। কারখানার জিনিসগুলোই তো উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, সো কারখানার উপরিব্যয়গুলোকে আমরা প্রত্যক্ষ পরিব্যয় বলবো। আর অফিস ও প্রশাসনিক যেটা আছে বা বিক্রয় বন্টন উপরিব্যয় যেটা আছে সেটা তো সরাসরি উৎপাদনের সাথে সম্পৃক্ত না, তো সেটাকে আমরা বলবো হচ্ছে পরোক্ষ পরিব্যয়। কথা কি ক্লিয়ার? ডিসকোয়ালিফাই দিবা, মজা নাও। তাই বা শুনো, তুমি জন নিয়ে ক্লাস করতেছো, শুনো মানুষজন এই শীতের মধ্যে মানে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করে, মানুষজন এই শীতের মধ্যে সে কাঁথা কম্বল না কিনে সে বই খাতা কিনে পড়াশোনা করে, আর তুমি ঠান্ডা মানে শুনো তো একটু জ্বরে একটু ঠান্ডায় কাবু হয়ে গেলা, পড়তে বসো নাও। উপরিকস বুঝিনি, ইমন উপরিকস কোনটা ভাই একটু বলো তো? ইমন উপরিকস উপরিব্যয়, আচ্ছা উপরিব্যয় হচ্ছে ইউজুয়ালি আমার মানে পণ্য ক্রয়ের সাথে সম্পৃক্ত আমার কিছু খরচ আছে। তো এই খরচগুলো ইউজুয়ালি 2টা প্রকার ভেদ হয়। আমরা তোমার উৎপাদন ব্যয় বিবরণীতে পড়ছিলাম না, একটা হচ্ছে কারখানা উপরিব্যয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক এবং বিক্রয় বন্টন। সো প্রত্যক্ষ উপরিব্যয় কোনগুলো? যেগুলো পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। তো কারখানায় যে সকল খরচগুলো হয় সেটা তো পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, সো কারখানা খরচগুলোকে বলবো প্রত্যক্ষ উপরিব্যয়। আর অফিসে বিক্রয় বন্টন এগুলো তো উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না, সো এদেরকে বলবো হচ্ছে পরোক্ষ উপরিব্যয়। শেষ। এই জন্যই তোমাদের ইমন আমি আশা করি বুঝছো।
আচ্ছা, ভাইয়া এটা তোমাদের আমি বোঝানোর মতো কিছু নাই। প্রত্যক্ষ ব্যয় হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। উৎপাদনের, এগুলা লাগবে, সব এমসিকিউ ক্ষেত্রের জন্য জরুরি। সরাসরি সম্পৃক্ত। আর পরোক্ষ ব্যয় হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না। প্রত্যক্ষ পরোক্ষ মানে তো আমরা এটাই বুঝি, তাই না? আলটিমেটলি প্রত্যক্ষ পরোক্ষ মানে কি বুঝি? আমি মহাকাশে থেকে ক্লাস করাচ্ছি, সেই না? তো তোমাদের একটা ভিডিও আজকে মনে হয় রাত্র 10:30টার দিকে আপলোড হবে, সেই ভিডিওটা দেখো আজকে, হ্যাঁ, এসিবি পেজে। আচ্ছা, সো ভাইয়া উৎপাদন ভিত্তিক ব্যয়ের শ্রেণীবিভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় মানে জানি ভাই, প্রত্যক্ষ লেখা থাকলে মনে রাখবা এরা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। আর পরোক্ষ লেখা থাকে মানে বুঝবা সরাসরি সম্পৃক্ত না। শেষ। প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, এগুলো আশা করি তোমরা বুঝো। মানে আমার ক্লাসে এই মানে তাও মনে করো তোমার ভালো আছে, তোমরা বলতেছো বঙ্গোপসাগরে মহাকাশে চাঁদে থেকে ক্লাস করাচ্ছ। গত বছর এমন স্টুডেন্ট পাইছি, ভাই আমি সিংহের ওপর বসে ক্লাস করছি, ভাই আমি সিংহ ক্লাস থেকে বলছি, আমি বান্দর ক্লাস থেকে বলতেছি, আমি হনুমান ক্লাসে বলছি, এরকম টাইপ পোলাপেন পাইছি। তখন তোমরা ভালো আছো একটু, কি কমো আর। আচ্ছা, এবার গেল ভাইয়া সময় ভিত্তিক। এইটা একটু বোঝার আছে, এটা একটু ভাইয়া মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, আমি সবাইকে বলবো। বিশেষ করে ভাইয়া কালীনটা একটু ইম্পর্টেন্ট, কালীন ব্যয়টা একটু আমাদের বোঝার আছে। এইগুলা কেন পড়াচ্ছি এখন একটু পরে গিয়ে বুঝবা, যখন আসবে সিকিউ তখন বুঝবা কি করলে। ইউজুয়ালি ভাইয়া পণ্য ব্যয়, এইটার মধ্যে 3 ধরনের ব্যয় ইনক্লুডেড। একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, এরপর হচ্ছে প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়, এই 3টা খরচকে পণ্য ব্যয় বলা হয়। একটু মাথায় রেখে দিবা, যারা নোট করতেছো একটু নোট করে রাখবা, এই 3 ধরনের ব্যয়কে মূলত পণ্য ব্যয় বলা হয়। কোন 3 ধরনের ব্যয়কে? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়। এই 3টা ব্যয়কে সাধারণত আমরা কি বলি ভাইয়া? আমরা পণ্য ব্যয় বলি। এটা একটু মনে রাখতে হবে আমাদের। এই 3টা ব্যয়কে কি বলা হয়? পণ্য ব্যয়। কনফিউজ হবা না, এটা অনেক সময় আমাদের সিকিউতে এমসিকিউতে প্রশ্ন আসে, পণ্য ব্যয় বলতে কি বোঝায়? 3 ধরনের ব্যয় হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, কারখানা উপরিব্যয়। আর এই প্রত্যক্ষ আরেকটু ডিফাইন করে দিই, এই প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম এর অপর নাম হচ্ছে মুখ্য ব্যয় বলা যায়, মুখ্য ব্যয় বলা যায়। সো অ্যাকাউন্টিং আসলে এত, ঠিক আছে, এইটা আশা করি তোমরা আসলে বুঝতে পারছো। অ্যাকাউন্টিং আসলে ভাইয়া এত ভাবে পড়াইতে পারবো, এত জায়গা থেকে পড়াইতে পারবো যে তুমি নিজে আসলে কনফিউজ হয়ে যাবে যে ভাইয়া কেমনে আপনি এগুলো রিলেট করলেন। কিছু স্টুডেন্ট আছে বুঝছো, আমরা দেখি ক্লাস করার সময় বা ক্লাস করানোর সময় যে সকল স্টুডেন্ট আসলে আসেই তোমাকে বাজানোর জন্য, মানে এটা তানভীর ভাই, আমি মানে ওনার কাছ থেকে দেখছিলাম এই বিষয়টা, যে আসলেই আমি এরকম কিছু স্টুডেন্ট পাইছি যে আসতেছে যে টিচারটাকে কিভাবে আটকাইতে পারি, টিচারটাকে কিভাবে আমি ধরা দিতে পারি, বা টিচারকে আমি কনফিউজ করে দিতে পারি, বা টিচারকে আমি এমনভাবে প্রশ্ন করবো যাতে টিচার আমি কি পড়ালাম, এই স্টুডেন্ট তো সেই, এরকম কিছু স্টুডেন্ট আসো। সো তোমরা যারা এরকম আছো অবভিয়াসলি তোমরা খুব ভালো স্টুডেন্ট আমি বলবো, বা তোমরা অবশ্যই মেধাবী স্টুডেন্ট, বাট টিচারকে কখনো বাদিতে আসবে না। মানে টিচারকে যদি বাদিতে যাও, শুধু আজকে আমি না, আজকে যারা পড়াচ্ছে, আজকে অফলাইনে হোক অনলাইনে হোক, যে সকল টিচার পড়াচ্ছে, সে তোমাকে পড়াইতে পারে বলেই সে টিচার। সো যদি বাজাইতে আসো, তুমি এমনভাবে বাইয়া যাবা যে শরীরে কোথায় কোথায় থেকে সাউন্ড আসতেছে, এই বাজানো তুমি না তখন বুঝতে পারবা না। সো টিচারকে কখনো বাজাইতে আসবে না, ঠিক আছে? আজকে যেই টিচার হোক, আজকে আমি বলে কথা না, আমাকে অনেকে বাজাইতে আসে, আমি তাদেরকে বাজাই দিই, বা আমি অনেক সময় ছাড়ও দিই যে না থাক, দরকার নেই, ছোট মানুষ মন খারাপ করবে। কিন্তু যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সো টিচাররাও কিন্তু বাজাইতে পারে, তখন এমনভাবে বাজাবে তখন মানে কুল কিনার পাবা না যে কই যাবা না যাবা। হ্যাঁ, সো অ্যাকাউন্টিং নিয়ে আমাকে বাজাইতে আসবে না কখনো, ঠিক আছে? মানে এটা করতেছি না, সব টিচারকেই হোক, আমার ক্ষেত্রে হচ্ছে দেখে আমি বলতেছি। সো কখনো এরকম আসবে না, মানে এত জায়গা থেকে পড়াবো, এমনভাবে রিলেট করে পড়াবো যে তুমি আসলে বুঝবা যে ভাই কেমনি কি কেমনি হইলো। সো টিচারদেরকে তাদের জায়গায় রেখে রেসপেক্ট করা শিখো। আজকে যেই টিচার হোক, আজকে আমি অ্যাকাউন্টিং হোক, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো টিচার হোক, সে তোমাকে পড়াইতে পারে বলে সে টিচার। সো তাকে কখনো বাজিতে আসবে না, তার কাছ থেকে শিখে নাও, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তোমার, তার কাছ থেকে জোরপূর্বক শিখো, কিন্তু বাজিতে যাবা না, কখনো কখনো জাহির করতে যাবা না আমি আপনাকে আটকাই দিব, তুই পারবো না জিনিসটা কখনো, ঠিক আছে? আমি যে জায়গায় আমার টিচার, আমরা যে জায়গায় আসি, আজকে সমগ্র টিচার হোক, যে জায়গায় আসি, তোমার ড্রিম ওই জায়গায়। আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, তোমাদের ড্রিম ঢাকা ভার্সিটিতে আসার, সো আমি তোমার স্টেজ পার করে এখানে আসছি, তার মানে আমার পর্যায়ে আসতে, মানে আমাকে যদি বাজাইতে হয় আগে আমার পর্যায়ে আসতে হবে তোমাকে, এরপর আমরা বাজাবা, তুমি এটা তো পারো, ঠিক আছে? এটা একটু মাথায় মনে রাখবা সবাই। যাই হোক, সো পণ্য ব্যয় আমরা বুঝতে পারছি না।
না রিসেন্টলি এরকম স্টুডেন্ট পাইছি আমি, বুঝছো, মানে যারা প্রচন্ড পরিমাণে বাজেটে আসে, এত পেইন লাগে আমার। না আমার মানে আমাকে মানে এই জিনিসটাই খুব বাস্তব ভাইয়া। মানে আমরা আজকে শুধু তানভীর ভাইয়ের কথা বলি না, আজকে সমস্ত টিচাররা যারা আছে, মানে আমি দেখছি, আমি একটা স্টুডেন্ট, মানে আমি একটা টপিক পড়াইছি, সেই টপিকটা হচ্ছে তোমার প্রাপ্য হিসাবের খরচ বের করতে হয়। এটা তোমরা কুরিং যখন করবো তখন দেখবা প্রাপ্য হিসাবে খরচ বের করতে হয়। তো এক স্টুডেন্ট আছে, সে আমি দেখছি আমার কাছ থেকে ফার্স্টে প্রাপ্য হিসাবের খরচ, কুরিন টুরিন হ্যান ত্যান এরকম বহুত কিছু জিজ্ঞাসা করতেছে। ভাই আমি যেটা ক্লাসে পড়াইছি, আমি তো জানি আমি ক্লাসে পড়াইছি, এবং যেটা আমি পড়াই না আমি কিন্তু বলে দিই যে ভাই আমি কিন্তু এটা পড়াই নাই ক্লাসে, আমি পরে এটা পড়াই দিই। আমি কিন্তু বলি, আমি মানে আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি স্বীকার করি যে আমার ল্যাকিংস থাকতে পারে, বা আমি এটা হয়তো পড়াই নেই, এটা পরে পড়াবো। অনেক টিচার আছে স্বীকার করে না, সেটা তাদের বিষয়। আমি তাকে এরকম মানে স্বীকার করতে গিয়ে আমি তাকে মানে সে আমাকে অনেকভাবে মেসেজ দিচ্ছে, অনেকভাবে। মানে একটা মানুষ বাজার, মানে একটা লেভেল আছে, তুমি মানে কাউকে কথা দিয়ে হিট করবা। আমি একটু সংযত থাকি, আর একটা পর্যায়ে আশা করছি, ঠিক আছে। মানে এখন এই পর্যায়ে, যে পর্যায়ে আমি আসি, এই পর্যায়ে থেকে আসলে ধমক দেওয়া বলো, বা এই পর্যায়ে থেকে আসলে দিন শেষে তোমাকে ধুয়ে দেওয়া বলো সার্ফ এক্সেল দিয়ে, সেটা সম্ভব হয় না। কারণ আমার কাছে কিন্তু তোমরা শিখবে, দেখতে সারি এরকম, তাহলে তুমি কি শিখবা? তো অনেক সংযত করে আমি তার সাথে কথা বলতেছি। তো মানে সে আসলেই আসছে, হয়তো দেখবা অন্যান্য প্ল্যাটফর্মের বিভিন্ন টিচারদের এজেন্ট থাকে এরকম, সে আসছে আমাকে মূলত বাজানোর উদ্দেশ্যে, যে ভাইকে একটু বাজাবো, ভাইয়ের সাথে একটু খেলবো। এখন আমি তো কত বড় খেলোয়াড়, এবং তারা যে কয়ভাবে আমি খেলে দিতে পারি এটা সে বোঝে নেই আসলে। তো এমন জায়গা দিয়ে খেলে দিছিলাম, মানে সে নিরুপায় হয়ে গেছে পরের দিন শেষে। পরে আমার কাছে খারাপ লাগছে জিনিসটা, মানে আমার কাছে খারাপ লাগছে যে আচ্ছা ও তো ছোট মানুষ, আমি তো বড়, আমি কেন ওর সাথে এই বিহেভটা করছি? মানে আমি খারাপ কিছু কই নাই, মানে কথা দিয়ে মাইর। ও বোঝে নাই যে আসলে বুলবুল ভাই কি জিনিস। ও মনে করছে বাজাবো, বাজাই বাইরে তবলা, সে তো বোঝে নাই যে সেই আসলে তবলা হয়ে গেছে, তারই আমি বাজাইতেছি, খেলতেছি, বুঝে নাই? তো এই জিনিস আসলে দরকার। তো তোমরা কখনো ভাই এই জিনিসটা করবা না। টিচাররা একটা জিনিস ভুল কিছু হইতে পারে, টিচাররাও অনেক সময় দেখা যায় অনেক কিছু মিস্টেক করে ফেলে, এটা খুবই অবভিয়াস ভাই। আমি কোনো টিচারই আজকে কিন্তু সব জানতাম মহিবিশু না। সো টিচারকে বাজাইতে গেলে না, সো মনে করো আজকে আমি যাদেরকে চিনি, মনে করো আমি চিনি, আজকে তোমাদের তারেক ভাই, মানিক ভাই বলো, বা যাদেরকে আমি চিনি, বা তারেক ভাই তোমার টিচার, সো মানে তারা আসলে যে পর্যায়ে গেছে ওই পর্যায়ে তুমি কখনো কল্পনাও করতে পারো না। সো তারে বাজাইতে গিয়ে লাভ নেই। সো তুমি যেটা হাম্বলি তাকে জিজ্ঞাসা করতে পারো, তারই মিস্টেক হয়েছে, তুমি কি তার মিস্টেকটা মজা নিবা তার সাথে? আমি তো জানি মিস্টেক হয়নি, তুমি যখন বাড়িতে আসো তখন আমি তোমাকে বাজিয়ে দিব ভাইয়া, তুমি তখন যেই হও। আর সেই শিক্ষার্থী মেয়ে ছিল, আমি আরেকটু সংযত ছিলাম। ছেলে হইলে দিয়ে দিতাম, ঠিক আছে। অরিত্রা দাস কেমন আছে ভাই? ভালো আছি। না মানুষ মানে টিচার, মানে এই জিনিসটা তোমাদের প্রেক্ষাপট চেঞ্জ করতে হবে। ওহ দীপা, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ। ঠিক আছে, আসো আমরা পড়াশোনায় ফিরি। তো সময়ভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগে আমরা দেখবো পণ্য ব্যয় বললে 3 ধরনের ব্যয় হয়: কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, কারখানা পরিব্যয়। এবং প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এগুলোকে আলটিমেটলি আমরা মুখ্য ব্যয় বলতে পারি, ঘুরে ফিরা, ঠিক আছে, মুখ্য ব্যয় বলতে পারি। আর কালীন ব্যয় হচ্ছে, সবার আগে একটু কথায় আসি, কালীন ব্যয় হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় ও বন্টন উপরিব্যয়। সো এই দুইটা কস্টিংকে আমরা কি বলতে পারি? কালীন ব্যয় বলতে পারি। এবং এই দুইটা কস্টিংকে আমরা পরিচালন ব্যয় বলতে পারি। সো তিনটা আমি মনে রাখবো, এই দুইটা কস্টিংকে একসাথে পরিচালন ব্যয়ও বলতে পারি। না কথা কইলে আসলে তো খারাপ শোনা যায়, মানে আমি অ্যাকাউন্টিং পড়াই কারণ আমি অ্যাকাউন্টিং পারি। আমি অনেক মানে অনেক আমার বিভিন্ন সূত্রে আমি অনেক বড় বড় কোম্পানি অডিটও করছি, আমি সিএ কয়েকটা পরীক্ষাও দেওয়া। সো তুমি মানে আমাকে অ্যাকাউন্টিং আমি যেটা পারবো না আমি সেটা বলে দিই, ভাই আমার এটা এখন জানা নাই, আমি ভুলে গেছি, আমি তোমাকে পরে জিনিসটা খুব ক্লিয়ারলি ব্যাখ্যা দিয়ে জানাতে পারবো। আমি এটা কিন্তু বলে দিই, এই জিনিসগুলো আমি বলি। কিন্তু মনে করো আমি সিএ করতেছি, বা আমার সিএ কয়েকটা পরীক্ষা দেওয়া, আমি সিএ করতেছি, মনে করো আমি কয়েকটা প্রতিষ্ঠানে অডিটও করছি এর আগে, মানে তুমি আমাকে যদি বাজাইতে আসলে তো হবে না ভাই, আমি তো বাকি টিচারদের মতো না, তাই না? বাকি টিচাররা অনেকে দেখো যে অ্যাকাউন্টিং পড়াইতে হচ্ছে বলে পড়াচ্ছে। আমার অ্যাকাউন্টিং প্যাশন, আমি অ্যাকাউন্টিং আমার ভাতের হয়ে পড়াই না, আমি অ্যাকাউন্টিং পড়াই না পড়াইতে হচ্ছে বলে পড়াই। অ্যাকাউন্টিং আমার কাছে প্যাশন। আমি অ্যাকাউন্টিং জিনিসটা কাজ করছি হায়ার লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে কাজ করছি, বিভিন্ন কোম্পানি লেভেলে স্টেটমেন্টে কাজ করছি। অ্যাকাউন্টিং আমি প্যাশন থেকে পড়াই।
সো প্যাশনেট মানুষকে বাঁচাতে আসলে কিন্তু তুমি ভাইয়া যাওয়া দিন শেষে। বি কেয়ারফুল, তোমরা সবাই এই জিনিসটা মাথায় রাখবা। টিচারকে কখনোই বাঁচাতে যাবে না। প্রত্যেকটা টিচারকে তোমার রেসপেক্টের জায়গা থেকে দেখতে হবে। প্রত্যেকটা টিচারকে, সে কম জানুক বেশি জানুক, সে তোমার টিচার। একটা অক্ষর শিখলো তুমি, মানে সে তোমার গুরু, তাকে সম্মান দিয়ে চলবা। আর আমার থেকে একটু বেশি দূরে থাকবা যারা এই ধরনের কাজগুলো করো। যাই হোক, অন্তু তোমাকে আমি কি সংজ্ঞা দিয়েছি, তুই সংজ্ঞা কইয়া দেস। আচ্ছা, সো আলটিমেটলি আমাকে এই দুইটা, মানে এটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। সো আমাদের এখানে এক নম্বর জিনিসটা মনে রাখতে হবে যে ভাইয়া, যেমন যদি বলা হয় পণ্য ব্যয়, পণ্য ব্যয় তিন ধরনের ব্যয় আসে: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, কারখানুপুরি ব্যয়। এবং প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রমকে মুখ্য ব্যয় বলা যায়। গেল। দুই নম্বর বিষয়টা হচ্ছে ভাই কালীন ব্যয়। এটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি। কালীন ব্যয় সাধারণত দুই ধরনের ব্যয়কে রিপ্রেজেন্ট করে: অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় বন্টন উপরি ব্যয়। যেটা আরেকটা নাম হচ্ছে পরিচালন ব্যয়। আলটিমেটলি আর্থিক অবস্থা বিবরণীতে বলো, মানে বিশ্বব্যয় বিবরণীতে বলো, কিংবা তোমরা আজকে উৎপাদন বিবরণীতে বলো, তোমাদের পরিচালন ব্যয়তে কিন্তু আলটিমেটলি এই দুই আইটেমই আসবে। সো এই দুই আইটেমকে একসাথে পরিচালন ব্যয় বলা যায়, আবার কালীন ব্যয় বলা যায়। সো রিমেম্বার। হাঞ্জিদা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তুমি পারো না তাই বা আমি তাই এবার আসলে কথা বলার এই মজাই পাইতেছি না। তবে এটা কি বুঝতে পারছি, সময় ভিত্তিক দুইটা, এক হচ্ছে পণ্য ব্যয়, যে পণ্য ব্যয়ের মধ্যে মুখ্য ব্যয় আসবে এবং কারখানা উপরি ব্যয় আসবে। কালীন ব্যয়ের মধ্যে দুইটা আসবে: অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় বন্টন উপরি ব্যয়, যেটাকে বলবে হচ্ছে আমরা পরিচালন ব্যয়। ক বা খতে এই জিনিসগুলো আসবে। তোমাকে ক নম্বরে বলবে কালীন ব্যয়ের যোগফল দেখাও, তোমাকে খ নম্বরে বলবে সময় ভিত্তিক শ্রেণী বিভাগের যোগফল দেখাও। তখন তোমাকে এই দুইটা ব্যয়েরই যোগফল দেখাইতে হবে। ঠিক আছে ভাইয়া, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু বলো তো, সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, যে আমরা এটা বুঝতে পারি, তাহলে এবার আমরা একটু কর্মভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগে যাচ্ছি। হ্যাঁ, লাভ ইউ ভাইয়া, আমি মানে তোমাদের কাছে ভালোবাসা পাই, ধন্যবাদ। আচ্ছা, সো এবার কর্মভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ। সো কর্মভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগের মধ্যে এক নম্বর আছে উৎপাদন ব্যয়, প্রশাসনিক ব্যয়, প্রশাসন ব্যয়, বাজারজাতকরণ ব্যয়, গবেষণা ও উন্নয়ন ব্যয়। সো এবার উৎপাদন ব্যয়ের মধ্যে আমাদের ফার্স্টে উৎপাদন ব্যয়ের মধ্যে আসবে হচ্ছে, মনে করো প্রত্যক্ষ শ্রম। তোমাদের এই সূত্রগুলো লাগবে, আমি এই জন্য কষ্ট করে লিখে দিতেছি, নাহলে আমি মুখে বলে দিতাম। তোমাদের সূত্রগুলো লাগবে, তোমরা এটা লিখা নাও। প্রত্যক্ষ কাঁচামাল আসবে, আচ্ছা এত ডিটেলস না লিখি। মুখ্য ব্যয় আসবে, মুখ্য ব্যয় আসবে, এরপর কারখানা উপরি ব্যয় আসবে। মুখ্য ব্যয় আসবে, এরপর কারখানা উপরি ব্যয় আসবে। প্রশাসন ব্যয়ের মধ্যে মনে করো ইউজুয়ালি আমাদের অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আসে। অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, প্রশাসনিক এগুলো লেখে নাও, পরে যদি কান্নাকাটি করছো ভাইয়া আছে ভাইয়া করার নাই, তাহলে কিন্তু এক একটা বাসাইকে মারুম। প্রশাসন ব্যয়ের মধ্যে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আসবে, এবং অনেক সময় উৎপাদন সংক্রান্ত ব্যয়ও চলে আসে, সেটা এক্সেপশনাল কেস। ঠিক আছে। বাজারজাতকরণ ব্যয়ের মধ্যে সাধারণত আসে বিক্রয় বন্টন উপরি ব্যয়। বাজারজাতকরণ খরচের মধ্যে আসে বিক্রয় বন্টন উপরি ব্যয়। গবেষণা ও ফি, এটা হচ্ছে যে ভাইয়া আমাদের অনেক সময় পণ্যের উন্নয়নের জন্য বা পণ্য আরো ভালো মতোই করার জন্য আমরা বিভিন্ন গবেষণা করি বা উন্নয়ন বাবদ আমি আলাদা কিছু টাকা রেখে দিই। সো আমাকে কিন্তু ভাই এগুলো মনে রাখতে হবে। তোমরা যারা কমেন্টে খেলা মেতে উঠেছো, তোমরা একটা জিনিস মনে রাখো, নেক্সট টাইম আমার কাছে এটা বুঝাইতে আসলে আমি কিন্তু টাস টাস করে এক একটাকে থাপ্পড় দিয়ে বের করে দিব। বারবার বলতেছি, এগুলা কিন্তু দিন শেষে এগুলো ইম্পর্টেন্ট। তোমাকে আমি কিন্তু সাধে লিখাচ্ছি না মনে হইতেছে এগুলা। তোমাকে প্রশ্নে বলে দিবে ভাইয়া কর্মভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ, উৎপাদন ব্যয়ের মধ্যে কি কি আসে, মুখ্য ব্যয় আসবে, কারখানা উপরি ব্যয় আসবে। তোমাকে বলবে প্রশাসনিক ব্যয়ের মধ্যে কি কি আসবে, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আসবে। বাজার ব্যয়ের মধ্যে কি কি আসবে, বিক্রয় বন্টন উপরি ব্যয় আসবে। তো তোমাকে এই জিনিসগুলো ভাইয়া মেমোরাইজ করতে হয় বারবার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি এগুলো সব? দীপা তুমিও শুরু হয়ে গেছো, বুঝলাম না কি ভাই, সবাই এরকম দুষ্টুমি করতেছো কেন ক্লাসে? সবাইকে আমরা বুঝতে পারছি?
আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি পরবর্তীতে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় আসলে আহামরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো নিয়ন্ত্রণযোগ্য ব্যয় হচ্ছে যে সকল ব্যয়গুলো আছে নিয়ন্ত্রণ করা যায়, আবার যে সকল ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যায় না। যেরকম নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের মধ্যে আসবে অলস সময়ের ব্যয়। অলস, আমার হাতের লেখাটা ঠিক হলো না, সবই ঠিক আছে। আমি সেদিন মানে লাস্ট আমি যখন অডিট করতে গেছি, সো আমি যখন লিখতে গেছিলাম অডিটে, আমাকে সে বলছে স্যার প্লিজ আপনি বাংলা লিখেন, আপনি ইংলিশে লিখেন। মানে কি বলবো, মানে অলসযোগ্য ব্যয় যেগুলো আছে, অলস ব্যয়, এরপর তোমার মানে নর্মালি আমরা যে সকল ব্যয়গুলো হয় যেগুলো আমার কাছে নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যয়গুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আর অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কি, যেগুলো সাধারণত নিয়ন্ত্রণ করা যায় না, যেরকম অফিসের ভাড়া কিংবা বলতে পারো কর্মচারীদের মজুরি, এগুলো নিয়ন্ত্রণযোগ্য না। তুমি যদি তাদেরকে দিয়ে বেশি কাজ করাও তাদেরকে বেশি ভাতা বেতন দিতে হবে, তাদেরকে যদি কম কাজ করাও কম ভাতা বেতন দিতে হবে। সো আমার কাছে এটা লেস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমি হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপর বিভাগ ভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ। এই বিভাগ ভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ মোটামুটি লেস ইম্পর্টেন্ট। যেমন বিভাগ ভিত্তিকে বিভিন্ন ধরনের হয়, যেরকম উৎপাদন বিভাগের ব্যয় হচ্ছে পণ্য উৎপাদন করতে গিয়ে, মনে করো পণ্য উৎপাদন করতে গিয়ে যে সকল ব্যয়গুলো হচ্ছে, পণ্য উৎপাদন করতে যে সকল ব্যয় হচ্ছে সেগুলোকে বলবো হচ্ছে উৎপাদন বিভাগের ব্যয়। কই 4 নাম্বার বাদ গেল? কোন 4 নাম্বারটা ভাইয়া বুঝিনি, আবার বলো তো কোন 4 নাম্বারটা ভাইয়া? কোন 4 নাম্বার বাদ গেছে? নিয়ন্ত্রণযোগ্য পড়াইছি, সময় ভিত্তিক পড়াইছি, বিভাগ ভিত্তিক পড়াইছি, উৎপাদন ভিত্তিক, উৎপাদন ভিত্তিক, উৎপাদন ভিত্তিকও পড়াইছি, সময় ভিত্তিক পড়াইছি, কর্মভিত্তিক। কর্মভিত্তিক নাই আমাদের, কর্মভিত্তিক আমি দিই নাই, তার মানে নাই। বিষয় ভিত্তিকও নাই। হ্যাঁ ঠিকই তো আছে, কি বলো তারা, বুঝলাম না। কর্মভিত্তিক না না ভাইয়া, কর্মভিত্তিক আমাদের নাই। মানে কর্মভিত্তিক এটা শুধু আমার ভাগের মধ্যেই আছে বা ক্রাইটেরিয়ার মধ্যে আছে, বাট কর্মভিত্তিকে আমার ওইভাবে কোনো ক্লাসিফিকেশন নাই, ঠিক আছে। তোমার যেগুলো ক্লাসিফিকেশন আছে সবগুলো বইতে, এবং যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট আমি সেগুলো দিছি। কর্মভিত্তিক যেরকম নাই, বিশ্লেষণ ভিত্তিক নাই, যেগুলো নাই সেগুলো আমি তোমাদেরকে দেই নাই, যেগুলো লেস ইম্পর্টেন্ট। এবং গবেষণা ভিত্তিক না ভাই, এগুলো নাই নাই নাই, এই জন্য দিই নাই। গবেষণা উন্নয়ন, এটা তো বললাম ভাইয়া, গবেষণা এবং উন্নয়ন ব্যয়, এটা তো আমি তোমাকে বললাম যে গবেষণা উন্নয়ন ব্যয় হচ্ছে যে সকল ব্যয়গুলো আমার একটা পণ্যকে নিয়ে গবেষণা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে সকল পণ্যগুলো আমি কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো ভ্যালুয়েবল করা যায়, কিভাবে আরো দর্শকের কাছে গ্রহণযোগ্য করা যায়, সেগুলো নিয়ে যখন আমি উন্নয়ন নিয়ে কাজ করব, সেই পণ্যটাকে আরো বেটার করার জন্য গবেষণা করব, এগুলো হচ্ছে গবেষণা উন্নয়ন ফি। এটা কোনো স্পেসিফিক্যালি আলাদা কোনো ব্যয় নাই, এটা আমার পরিচালন ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। আমাকে ওখান থেকে দেখে এগুলো বাছাই করতে হবে, ঠিক আছে। ওরে ভাই আমি মানে কোন দিন বইয়া যেতে পারে পরে বইতে। আচ্ছা, আর সেবা বিভাগের ব্যয় হচ্ছে মানে পণ্য উৎপাদনে সহায়ক হিসেবে কাজ করে, পণ্য উৎপাদনে সহায়ক হিসেবে কাজ করে, সেগুলোকে সেবা বিভাগ বলতে পারি। এরকম মনে করো তোমার ফোরম্যানের বেতন কিংবা ওয়াচ বেতন, মানে যেগুলো সেবা দিয়ে থাকে, তাদের সেবায় আমি পণ্যটাকে ভালো মতো উৎপাদনের কাজে সরাসরি সম্পৃক্ত করতে পারি, ঠিক আছে। সো এটা আমার কাছে আহামরি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ছিল এইটা যে উৎপাদন বিভাগের ব্যয়, এটা বোঝা যাচ্ছে যে সকল ব্যয়গুলো আমার উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত সেগুলোকে বলবো হচ্ছে উৎপাদন বিভাগের ব্যয়। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? এবার আমি যে প্রত্যক্ষ ব্যয়ের পার্টি আলাদা করে দিছি, পরোক্ষ ব্যয়ের পার্টি আলাদা করে দিছি, যাতে তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। যে প্রত্যক্ষ ব্যয় 3 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। ঠিক একইভাবে পরোক্ষ ব্যয় আবার 3টা ভাগে ভাগ করে দিছি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম বা মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ। ঠিক আছে ভাইয়া, আমরা কি এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু বলো, তাহলে আমি আমাদের পরবর্তী টপিকে যাব। কি রাস্তা তো পড়তে পড়তে জান বেরিয়ে যাবো আমার। নো ভেজাল, ওকে।
এবার সিদ্ধান্ত গ্রহণে সম্পর্কিত কিছু ব্যয়, মানে আমি ব্যয়গুলোকে একটু আলাদা করে বলবো। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় মানে হচ্ছে অপরচুনিটি কস্ট। তোমরা বোর্ড দেখো, আমার কথা শুনো। মনে করো আমার কাছে দুইটা মানে মনে করো তোমাদের কাছে দুইটা পাত্র আছে। একটা পাত্র হচ্ছে বিসিএস ক্যাডার, সরকারি চাকরি করতেছে, আর একটা পাত্র হচ্ছে তোমার কর্পোরেট অফিস, মানে বেসরকারি চাকরি করতেছে। সো তুমি যদি মনে করো এখন যে বিসিএস ক্যাডার যে পাত্র, সে দেখতে অসুন্দর কিন্তু সরকারি চাকরি ফিক্সড, আর যেই তোমার কর্পোরেট চাকরি করতেছে বা বেসরকারি চাকরি যে করতেছে, সে তোমার দেখতে সুন্দর, ইনকাম ভালো, কিন্তু ফিক্সড চাকরি না। সো তুমি কাকে বিয়ে করবা? তোমার কাছে যখন দুইটা অপশন থাকবে, তুমি যখন একটা অপশনকে বাছাই করবা, তুমি বাছাই করবা কাকে? বিসিএস ক্যাডারকে বাছাই করবা। সো বিসিএস ক্যাডারকে বাছাই করলে আলটিমেটলি তুমি কি ওই সুন্দর, ওই হ্যান্ডসাম, ওই বেশি টাকাওয়ালা, এই তিনটা সুযোগকে ছেড়ে দিচ্ছ না? সো এই যে তুমি একটা সুযোগ, একটা অপরচুনিটি ধরার কারণে আরো তিনটা যে তুমি বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়ে দিলে, সেটাই হচ্ছে তোমার কাছে সুযোগ ব্যয়। সেটাকে কি বলবে? সেটাকে বলা হবে সুযোগ ব্যয়। সো সুযোগ ব্যয়টা হচ্ছে যে আমার কাছে দুইটা অপরচুনিটি থাকলে আমি একটাকে যদি বাছাই করি আর একটাকে ছেড়ে দিতে হচ্ছে, ওই যে ছেড়ে দেওয়ার কারণে আমার যে ব্যয়টা হয়েছে বা খরচটা বা যে ব্যয়টা আমার হয়েছে, ওই তিনটা সুযোগ আমি নিতে পারি নাই। সো একটা গ্রহণ করার ফলে বাকি তিনটা তো আমি নিতে পারি নাই। সো এই জন্যই এইটাকে বলা হয় সুযোগ ব্যয়। আমার কথা কি ক্লিয়ার? সুযোগ ব্যয়ের দ্রুত অ্যান্সার দাও। ঠিক মতো এইচএসসিটা পাস কর, এবার পাত্রী খুঁজিস, ফাজিল পোলাবান। ভাইয়া ক্লাস শেষ, যাই না, মোটামুটি এইগুলা পর হালকা করে ঝাপসা আছে, এই পর এমসিকিউ আছে, সিকিউ আছে। হালকা করে ঝাপসাটা তোমাদের ইম্পর্টেন্ট, ওই পর্যন্ত পড়াবো। সিকিউ এমসিকিউ হয়তো হোমওয়ার্ক দিয়ে দিব। ভাই এইটুকু কি বুঝতে পেরেছি বাবুরা? তাইলে পরবর্তী যাই, পার্থক্যমূলক ব্যয়। মানে পার্থক্যমূলক ব্যয়টা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখো বুঝতে, প্রকল্প উত্তরের মোট ব্যয় হচ্ছে 5 লক্ষ টাকা এবং প্রকল্প দক্ষিণে মোট ব্যয় হচ্ছে 6 লক্ষ টাকা। এখানে পার্থক্যমূলক ব্যয় কত? 1 লক্ষ টাকা। তার মানে তোমার প্রকল্প উত্তর বা প্রকল্প দক্ষিণ, এই দুটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। তো তুমি যেটাই চুজ করো, দুটার মধ্যে পার্থক্য কত? 1 লক্ষ টাকা। তার মানে দুইটা প্রকল্পের মধ্যে তোমার যেই টাকার অ্যামাউন্টটা পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে পার্থক্যমূলক ব্যয়। সেটাই আমার কাছে কি ভাইয়া? পার্থক্যমূলক ব্যয়। মানে দুইটা প্রকল্প আছে, তুমি যেটাই চুজ করো, আলটিমেটলি দুইটার মধ্যে টাকার অ্যামাউন্টের ডিফারেন্স কত? 1 লক্ষ টাকাই। তো দুইটার মধ্যে যখন টাকার অ্যামাউন্টের ডিফারেন্সটা করতে যাচ্ছি, তখন সেটাকে আমি বলবো হচ্ছে পার্থক্যমূলক ব্যয়। পার্থক্যমূলক ব্যয় এবং সুযোগ ব্যয় কোনোটাই অ্যাকচুয়াল ব্যয় না। এটা হচ্ছে আমাদের টপিকের ভিত্তিতে কিংবা আমাদের বোঝানোর ভিত্তিতে আমরা ব্যয় হিসেবে তুলে ধরছি, কিন্তু এগুলো হচ্ছে লিখিত কিংবা ফিক্সড কোনো ব্যয় না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, করাবো না। নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয় হচ্ছে যে সকল ব্যয়গুলা মনে করেন ভবিষ্যতে মানে মানে প্রিভিয়াসলি ছিল, কিন্তু আমার ইন দ্য ফিউচার এই ব্যয়টা আমার কোনোভাবে উদ্ধার করা সম্ভব না, সেটাকে বলা হয় নিমজ্জিত ব্যয়। যেমন যেই ব্যয় অতীতে সংগঠিত হয়েছে এবং বর্তমানে কিন্তু ভবিষ্যতে কোনোভাবেই তা পুনরুদ্ধার করা সম্ভব না, তাকে বলা হয় নিমজ্জিত ব্যয়। এই ব্যয় পূর্ব হতে নির্ধারিত হয়ে যাওয়ার কারণে বর্তমান বা ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দ্বারাই এর কোনোরূপ পরিবর্তন করা যায় না। যেমন প্রগতি লিমিটেড 10 বছর আগে একটি টাইপরাইটার মেশিন 1.5 লক্ষ টাকায় ক্রয় করেছিল। বর্তমানে কম্পিউটারের যুগে টাইপরাইটার ব্যবহার সীমিত হওয়ায় প্রতিষ্ঠান পুরাতন টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটার ব্যবহার শুরু করতে যাচ্ছে। এই পুরাতন টাইপরাইটার হতে ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে নিমজ্জিত ব্যয় হবে হচ্ছে 1.5 লক্ষ থেকে 30,000 টাকা, তার মানে 1,20,000 টাকা। সো জিনিসটা কি হচ্ছে দেখো, তুমি মনে করো আমি একটা কিনলাম, মনে করো একটা আইফোন কিনলাম, হ্যাঁ যদি আইফোন না, আমি একটা আইফোন কিনলাম। সো এই আইফোন আমি কেনার পর দেখলাম আইফোন 20 কিনছি, সামনে বছর আইফোন 25 বের হয়ে গেছে, 25 বের হয়ে গেছে আইফোন। সো আমাকে এই আইফোন দেওয়ার কোনো বেশি ফাংশন করা যায়? যায় না। দেখা যায় সিস্টেম আপডেট আসবে, গ্রিন লাইন বেড়ে যাবে। সো এই আইফোন আমি কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, এখান থেকে আমি ভগ্নাবশেষ মূল্য আছে হচ্ছে 40,000 টাকা। সো আলটিমেটলি আমি নিমজ্জিত ব্যয় কত? মানে যেই ব্যয়টা কখনো রিকভার করা সম্ভব না। এই যে 60,000 টাকা যেটা আমি ব্যবহার করছি, 1 লাখ থেকে 40,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে থাকে কত? 60,000 টাকা। এই 60,000 টাকা কি আমি ব্যবহার করছি। সো এই যে ব্যবহার করার ফলে এই টাকাটা কি আমি কখনো ফেরত পাবো? ব্যবহারের টাকাটা, এটাই হচ্ছে নিমজ্জিত ব্যয়। এই ব্যয়টা আমি কখনো ফেরত পাবো না, পুনরুদ্ধার করা সম্ভব না, সেটা কি বলা হচ্ছে? নিমজ্জিত ব্যয়। কি ব্যয়? নিমজ্জিত ব্যয়। ওকে ওকে, প্যারা না, আজকে ক্লাস লম্বা হবে, প্রিপারেশন নিয়ে আমি আসছি। এখন হচ্ছে আরোপিত ব্যয়। আরোপিত ব্যয় মানে হচ্ছে যেই ব্যয় নগদে বহিঃপ্রবাহ ঘটায় না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয়, তাকে বলা হয় আরোপিত ব্যয়। আর নির্গত ব্যয় মানে হচ্ছে
নতুন কোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হলে প্রতিষ্ঠানের তহবিল থেকে যে ব্যয় নির্গত হবে তাকে বলা হয় নির্গত ব্যয়। যেরকম প্রতিষ্ঠানের তহবিল থেকে যদি টাকা চলে যায়, তার মানে হচ্ছে টাকা চলে যায় সেটাকে বলা হবে নির্গত ব্যয়। আর আরোপিত ব্যয় মানে হচ্ছে যেই ব্যয় নগদ বহিঃপ্রবাহ ঘটায় না কিন্তু সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় তাকে আরোপিত ব্যয় বলা হয়। যেরকম আমি চিন্তা করলাম যে আমি তোমাদেরকে খাওয়াবো, এই তোমরা সবাই যারা আসো, এই মিসবল টিসবল তাই তোমরা সবাইকে দিবা সবাইকে আমি কি করবো, বুফে খাওয়াবো। আমি এটা তোমাদেরকে বলছি, আমি কাদো খাওয়াইছি। আমি তোমাদেরকে বলার পর আমি যদি এখন সিদ্ধান্ত নিতে চাই না বুফে খাওয়াইলে তো খরচ বেশি হয়ে যাবো, এইটা হচ্ছে আরোপিত ব্যয়। তার মানে যেই ব্যয়টা আসলে এখনো হয় নাই কিন্তু সামনে বিবেচনার মাধ্যমে হইতে পারে, এটাকে বলা হয় আরোপিত ব্যয়। আর ভাইয়া নির্গত ব্যয় মানে হচ্ছে যেটা চলে গেছে, এন্ড অফ ডিসকাশন। আরেকটা কোনটা, তাই বা কোনটা বোঝা নাই না, এমসিকিউ সিকিউ দিয়ে করবো কোনো প্যারা। যতজন যদি আজকে দুজন শিক্ষার্থীও থাকে আমি কয়েকটা এমসিকিউ আর একটা সিকিউ দেখাই দিয়ে যাবো যে তোমরা কিভাবে করবা পেরোডে। তাই বা কোনটা বোঝা নাই এটা আমাকে বলে না, ভালো হয় ভাইয়া। আমি আজকে ওই প্রিপারেশন নিয়ে আসছি যে আজকে ক্লাস লম্বা হচ্ছে, তুই ওর লগে ঝগড়া কর, আমরা জিজ্ঞেস না ফাজিল বলো ভাই। ওকে, তাহলে ভাইয়া এইটুকু বুঝতে পারছি কিনা, যা যা পড়াইছি এইটুকু বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। যা যা পড়াইছি এইটুকু আমরা বুঝতে পারছি কিনা। এরপর আমরা একটু হালকা একটা ব্রেক দিব 10 মিনিটের, এরপর আমরা এমসিকিউ সিকিউতে চলে যাব। আগে বলো যা যা পড়াইছি সেগুলো আমরা বুঝতে পারছি কিনা। দ্রুত তোমরা বলো, আর আমি হালকা করে ঝাপসাটা পড়াবো না। এই হালকা করে ঝাপসা তোমরা অনেকেই হয়তো জানো না, আমি প্রতি বছরই আমি যখন ক্লাস নেই তোমরা হয়তো এটার সাথে নতুন পরিচয়, ঠিক আছে। সো তোমাদের হচ্ছে দেখা যাবে নতুন পরিচয়, আমি পুরো অধ্যায়ের ছোট ছোট সামারি এবং এক কথায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি হালকা করে ঝাপসায় দিয়ে দিই। মনে করো এমন সময় হয় অনেক যে আমরা পুরো অধ্যায় পড়ার মতো সময় পাচ্ছি না পরীক্ষার আগ মুহূর্তে, তুমি হালকা করে ঝাপসা এই স্লাইডগুলো দেখে যাবা, তোমার পুরো অধ্যায় সম্পর্কে আমি যা পড়াইছি তার হচ্ছে বেশি জ্ঞান তোমরা নিয়ে নিবা। ঠিক আছে, এটাই হচ্ছে হালকা করে ঝাপসার আমার মানে মূল আয়োজন। এটা আমি প্রতি বছরই দিই, তোমাদের মনে এখন আমার দেওয়া হয় নাই, এটা মানে ফার্স্ট টাইম দিলাম। তোমাদের আমার মানে দিতে কম মন চায়, তোমরা নিতে কম চাও। আর হালকা করে ঝাপসায় সবগুলাই পড়বা, কোনোটা বাদ দিবা না। আমি স্টার দিয়ে দিচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিছি, কিন্তু স্টার দেওয়া মানে এই না বাকিগুলো তোমরা পড়বা না। আচ্ছা, এবার বলছে আরোপিত ব্যয় মানে কি। আরোপিত ব্যয় মানে হচ্ছে যেই ব্যয় করার সিদ্ধান্ত নিছি কিন্তু এখনো ব্যয়টা করি নাই। যেরকম আমি মাত্রই বললাম, মনে করো আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের সবাইকে আমি বুফে খাওয়াবো একদিন, তোমাদের সবাইকে আমন্ত্রণ বাফেট স্টোরিজ ধানমন্ডিতে। সো তোমাদের এরকম একটা দাওয়াত দিলাম, কিন্তু তোমাদেরকে আমি আসলে এখন খাওয়াইছি, তোমাকে কিন্তু আমি এখনো খাওয়াই নেই। তোমাকে আমি এখনো খাওয়াই নেই, ইন দ্য ফিউচার খাওয়াবো বা আমার সিদ্ধান্ত হইতে পারে। সো এই যে আমার ব্যয়টা একটা সিদ্ধান্তে পরিণত করব কিন্তু ব্যয় হয় নাই, টাকাটা নির্গত হয় নাই, টাকাটা এখনো চলে যায়নি আমার কাছ থেকে, এটাই হচ্ছে আরোপিত ব্যয়। মানে একটা ব্যয় করার সিদ্ধান্ত নিছি, এটাকে বলবো হচ্ছে আরোপিত ব্যয়। মুক্তাজ, তুমি ভাই ক্লাসটা রেকর্ডে দেখে নিও। হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও মুক্তা। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, সো যেটা বলতেছিলাম যে তোমরা হালকা করে ঝাপসাটা কখন পড়বা, পরীক্ষার আগ মুহূর্তে। এই অধ্যায় নিয়ে তুমি পুরা স্লাইড পড়ার সময় নাই, তুমি খালি এই হালকা করে ঝাপসা এই স্লাইডটা দেখা যাবা, তোমার আল্লাহর মতে আটকাবার মতো কারো সামর্থ্য হইব না। ঠিক আছে, সো এটা তোমাদের আমি দিই নাই কারণ তোমরা কম নিতে চাও আমার কাছ থেকে, সো এই জন্য তোমাদের দিই নাই। আমি চিন্তা করলাম আজকে থেকে দিব, এই জন্য আমি আজকে দিছি। আল্লাহ হাফেজ ভাইয়া মুক্তা। একটু ব্রেক দিই ভাইয়া, মানে আমার জন্য একটু ব্রেক দিচ্ছি, মানে আমি একটু ব্রেক নিবো, মানে আই হ্যাভ এ ভেরি ব্রিদিং প্রবলেম এই ঠান্ডার মধ্যে, নাক টাক বন্ধ হয়ে আসতেছে এসি ছাড়া, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে এখন। আমি একটু নিজের জন্য ব্রেক দিতে চাচ্ছি। তোমাদের কারো কি কোনো আপত্তি আছে যদি আমি একটু 10 মিনিট একটা ব্রেক নিই, একটু চা খাবো? তোমাদের কোনো আপত্তি আছে? তোমরা যদি বলো না ভাইয়া আপনি ব্রেক দিয়েন না, তাহলে আমি ভাই টানা ক্লাস নিবো।
না ইয়েতে এই ভিডিওটাই সবাই কই দ্রুত এই ভিডিওটা এডিট করছে আমার একটা স্টুডেন্ট, ও এডিট করে আমার দিয়েছে, বলছে ভাইয়া এই নেন। আমি কই ঝালা কামটা করলো কি ভাই। ওকে আসি। তুমি জানো আমি কয় মিনিট হয়েছে গেছি? 32 গেছি 42, 10 মিনিটের মধ্যে কফি টফি খেয়ে বাইরে গিয়ে কফি খেয়ে ইটি করে একদম চলে আসি। তোমার দ্রুত সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসে জয়েন করে ফেলো। দোস্ত গুবি গাই আই 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 ইরড বনাই আই 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 দোস্ত বুরব। ওকে এভরিওয়ান মেনশন দিও, হাইলাইট মেলেন এভরিওয়ান। সবাই কোথায় আছো বাবুরা? দ্রুত জয়েন করো। দ্রুত তোমরা জয়েন করো। আচ্ছা একটা ওয়েবসাইট আছে মিমস কি নাম জানি একটা, ওরা ওখানে ভালো টেমপ্লেট পায়। তো ও দেখি কালকে রাত্রে আমার ভিডিওটা দিয়ে দিয়েছে। গাইস সালা কামটা করলো কি, কালকে না পরশু দিন ক্লাস নিচ্ছে ওই দিনই দিয়েছে আমার। তাসপিয়া সুলতানা তুমি ভাইয়া জয়েন করো, তুমি যাচ্ছিল না। ওকে সো আমরা তাহলে প্রেজেন্ট, তাহলে আমরা শুরু করি ক্লাস এমসিকিউ। হ্যাঁ 47 বেজে গেছে। আমাদের প্রথম এমসিকিউ, কোন পণ্য বা সেবা পাওয়ার জন্য পরিমাপযোগ্য ত্যাগকে কি বলা হয়? কোন পণ্য বা সেবা পাওয়ার জন্য পরিমাণযোগ্য কোন ত্যাগকে কি বলা হয়? অপশন এ সম্পদ, বি ব্যয়, 3 লোকসান, 4 দায়। কি বলা হয় বলো, কি বলা হয়? আমরা জানি যে আমরা যখন ত্যাগ স্বীকার করব এবং যখন কোনো পণ্য বা সেবা পাওয়ার জন্য, ত্যাগ মানে হচ্ছে ভাইয়া যখন আমি বাই করতেছি বা ক্রয় করতেছি কোনো পণ্য বা সেবা পাওয়ার জন্য, দ্যাট ইজ উই কল ব্যয়। দ্যাট ইজ হোয়াট উই কল ব্যয়। ফারদিন ওয়ালাইকুম আসসালাম। দ্যাট ইজ হোয়াট উই কল ব্যয়। বি নাম্বার, 2 নাম্বার, অতিবাহিত মূল্যকে কি বলা হয়? অতিবাহিত মূল্য, অতিবাহিত মূল্য ভাইয়া আরেকটা নিকনেম আছে, সেটাকে বলা হয় ব্যবহৃত মূল্য। অতিবাহিত মূল্য মানে কি ভাইয়া? ব্যবহৃত মূল্য। আমরা কি বলছি ভাইয়া? ব্যবহৃত মূল্যকে আমরা কি বলি? ব্যবহৃত মূল্যকে আমরা কি বলি? प्रीतम का कोई दोष नहीं है वो तो है निर्दोष, সব দোষ তো প্রীতম ঠান্ডার, তোমার দোষ নাই। হ্যাঁ খরচ বলা হয় কারণ আমরা জানি আমরা ব্যয়ের যতটুকু অংশ ব্যবহার করতেছি সেটাকে আমরা বলবো হচ্ছে খরচ। ওয়াও মাশাআল্লাহ সবাই পারতেছো। 3 নাম্বার, অতিবাহিত খরচের যে অংশ থেকে আর সুবিধা পাওয়া যাবে না, মানে যেখান থেকে আমি আর কোনো সুবিধা পাওয়া যাবেই না, কোনো সুবিধা পাবো না, সেটাকে কি বলবো? সম্পদ, খরচ, লোকসান, দায়। মানে এক কথায় যেটাতে অতিবাহিত সেটা তো খরচ, কিন্তু যেই খরচের অংশটুকু থেকে আমরা কিছুই পাবো না, কোনো সুযোগ সুবিধা পাবো না, বর্তমানে পাই নাই, ভবিষ্যতে পাবো না, সেটাকে আমরা কি বলবো? অ্যান্সার দাও। তিনের অ্যান্সারটা দিয়ে দাও। সেটাকে আমরা কি বলবো? এক্স্যাক্টলি লোকসান। লোকসানের আরেকটা নাম ক্ষতি, মাথায় রেখো, ক্ষতি। যেটা থেকে সুবিধা পাবো না সেটাকে কি বলবো? লোকসান বা ক্ষতি। 4 নাম্বার, অতিবাহিত খরচের যে অংশে সুবিধা ভবিষ্যতে ভোগ করা যাবে, মানে আমি এখনো ভোগ করি নাই, ভবিষ্যতে ভোগ করব, ভবিষ্যতে ভোগ করব, সেটাকে কি বলবো? যেটাকে আমি বর্তমানে ভোগ করছি সেটাকে তো খরচ বলতেছি, যেটা ভোগ করা যাবে না সেটাকে আমি লোকসান বলতেছি, যেটা আমি ভবিষ্যতে ভাইয়া ভোগ করব সেটাকে বলা যাবে সম্পদ। নাইস। 5 নাম্বার, আচরণ বা প্রকৃতি ভিত্তিক উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়? আচরণ বা প্রকৃতি ব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো বলো? এক, 2, 3, 4 কয় ভাগে ভাগ করতে পারবো? চার ভাগে। নামিরা নাবি বলছো 4 ভাগে। সি, 5-এর অ্যান্সার কি সি হবে? আচরণ বা প্রকৃতি ভিত্তিক হচ্ছে 3টা, পরিবর্তনশীল, পরিবর্তনশীল, স্থায়ী এবং মিশ্র। এই 3টা হচ্ছে আচরণ এবং এটা ইম্পর্টেন্ট, এখান থেকেই আসছে। তাহলে অ্যান্সার হবে খ, 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। এক্স্যাক্টলি ভাইয়া 3 ভাগে ভাগ করা যাবে। সবাই উত্তর দিচ্ছ। নাবি তুমি বুঝতে পারছো? সি না 4 ভাগে না ভাইয়া, নাবি বিভাগে।
এবার 6 নাম্বারটা দেখো, আচরণ ভিত্তিক ব্যয় কোনটি? পণ্য ব্যয়, কালীন ব্যয়, স্থায়ী ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। এই জন্য দেখছো আমি কেন এগুলো ডিটেলস পড়াইছি, এগুলো থেকে এগুলো সবগুলো বোর্ডের প্রশ্ন, কিন্তু অনেক আগের, কিন্তু বোর্ডের। ও আগের কোশ্চেন অ্যান্সার, আচ্ছা 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 নাবি, ওকে ওকে ওকে, বুঝছি 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 নাবি, ওকে। আচরণ ভিত্তিক ব্যয় কোনটা ভাইয়া? পণ্য ব্যয় ও কালীন ব্যয় আচরণ ভিত্তিক, আরে সাতা, আচরণ ভিত্তিক না, প্রত্যক্ষ ব্যয় আচরণ ভিত্তিক না, অ্যান্সার হচ্ছে স্থায়ী ব্যয়। মাত্র পড়লাম, অ্যান্সার কত? 6 এর সি, স্থায়ী ব্যয়। অ্যান্সার কত? 6 এর কত? দুইটা মুয়াজ, দুইটা একটু বেশি হয়ে যায়, একটা আসতে পারে, দুইটা মানে বলা যাইতেছে না। হ্যাঁ মানে তোমাদের তো মানে 19 সালের পরে প্রথম, তো আমি যখন প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি করলাম, তো দেখা যাচ্ছে একটু বলাটা কঠিন এখনকার পরিস্থিতি অনুযায়ী। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার জিনিসটা বলাটা সহজ হয়ে যাবে এইচএসসিতে, ঠিক আছে? এটা এখন আসলে প্রাথমিকভাবে বলাটা কঠিন হয়ে যায়। 7, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় একক প্রতি পরিবর্তন হয় না? কোন ব্যয় একক প্রতি পরিবর্তন, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় একক প্রতি পরিবর্তন হয় না? আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই হালকা করে ঝাপসায় অলরেডি একটা কথা বলে রাখছি, যে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির, মোট পরিমাণে পরিবর্তনশীল। সো তোমরা একটা শর্টকাট টেকনিক শিখাই দিই এই ধরনের প্রশ্নগুলোর জন্য। একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি, দেখো শর্টকাট টেকনিক ভালো করে দেখো, মনে রাখবা। পরিবর্তনশীল যেটা, হ্যাঁ শর্টকাট টেকনিক, পরিবর্তনশীল যেটা, পরিবর্তনশীল মানে কি? এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে। সো পরিবর্তন অলওয়েজ হবে হচ্ছে মোটে। কোথায় হবে? মোটে। ঠিক তেমনি স্থির ব্যয়, এটা মেইন কাজ কি? এই ব্যয়টা স্থির থাকবে। সো ব্যয়টা স্থির থাকবে অলওয়েজ মোটে। তার মানে আমি আমার নাম অনুযায়ী যে ক্যারেক্টারটা থাকবে পরিবর্তনশীল, এটা ক্যারেক্টার কি? পরিবর্তন হবে। সো সেই পরিবর্তনটা সেই অলওয়েজ মোটে পরিবর্তন হবে। স্থির ব্যয়, তার এই ক্যারেক্টার কি? ব্যয়টা স্থির থাকবে। সো স্থিরটা সবসময় কিসে থাকবে? মোটে স্থির থাকবে। কথা কি বুঝে আসছে? কিসে স্থির থাকবে ভাইয়া? মোটে স্থির থাকবে। তো তাহলে পরিবর্তনশীল ব্যয়, কোন ব্যয় একক প্রতি ব্যয় পরিবর্তন হয় না? একক প্রতি ব্যয় পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। সেটা কি পরিবর্তন হয় না? স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তন হয় না। স্থায়ী ব্যয় কি হয় না? একক প্রতি, ও না 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 ভুলেছে, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তন হয় না। কারণ পরিবর্তনশীল একক প্রতি পরিবর্তন হয় না, একক প্রতি পরিবর্তন হয় না মানে কি? তার মানে সে স্থির থাকে। তাহলে একক প্রতি পরিবর্তন হয় না কোনটা? পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তন হয় না, সে পরিবর্তনটা হয় কোথায়? স্থিরে পরিবর্তন হয়, স্থিরে পরিবর্তন হয়। তাহলে অ্যান্সারটা হবে পরিবর্তনশীল ব্যয়। অ্যান্সারটা কোনটা হবে? সবাই আবেগে ভুল দিছো, আমিও দিছি, তোমরাও দিছো। সাথে অ্যান্সার হবে এ। একটু আবার বুঝো, এই জিনিসটাই বোঝার বিষয়, এই অধ্যায়ে এই জিনিসটাই বোঝার বিষয়। দেখো বলছে কোন ব্যয়ের একক প্রতি পরিবর্তন হয় না, তার মানে একক প্রতি সে পরিবর্তন হচ্ছে না। সো একক প্রতি পরিবর্তন না হয় মানে কি? সে স্থির থাকবে। তাহলে এখন পরিবর্তনশীল ব্যয় আলটিমেটলি তো একক প্রতি পরিবর্তনও হয় না, সে পরিবর্তন হয় কোথায়? মোটে পরিবর্তন হয়। তাহলে একক প্রতিতে সে কি থাকে? স্থির থাকে। আবার তো তোমাদের আরেকটা জিনিস লিখাই দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় স্থির থাকবে এবং স্থির ব্যয় পরিবর্তন হবে। এই দুইটাই হবে হচ্ছে একক ভিত্তিকে, এককে। কোথায় হবে? এককে। তাহলে এখানে বসে একক প্রতি পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না মানে কি? স্থির থাকে। তাহলে ভাইয়া স্থির কোথায়? একক প্রতি কই স্থির থাকে? কে স্থির থাকে? পরিবর্তন স্থির থাকে একক প্রতি, তার মানে অ্যান্সার হবে পরিবর্তনশীল ব্যয়। যদি আমাকে বলা হয়তো কোন ব্যয় একক মানে একক প্রতি ব্যয় তোমার স্থির হয় না, তাহলে একক প্রতি স্থির হয় না মানে কি? একক প্রতিতে সে পরিবর্তন হয়। তাহলে একক প্রতি পরিবর্তন কে হয়? স্থায়ী ব্যয়। কথা কি বুঝে আসছে এটা? হৃদয় ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আবার বলতেছি, জিনিসটা বোঝো, জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। দাঁড়াও আমি সুন্দর করে লিখে দিচ্ছি। পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয় এর কাজটা কি ভাইয়া? পরিবর্তন হওয়া না? পরিবর্তনশীল ব্যয়ের কাজটা কি? পরিবর্তন হওয়া। আর স্থির ব্যয়ের কাজটা কি? স্থির থাকা।
এইটুক বুঝছে কিনা একটু কমেন্ট করো, যখন না বুঝবা তোমরা কমেন্ট করতে থাকবা। পরিবর্তনশীল ব্যয়ের কাজ কি? পরিবর্তন হওয়া। আর স্থির ব্যয় কাজটা কি? স্থির থাকা। এইটুক তো বুঝতে পারছি, এইটুক বুঝতে পারছি কিনা? এইবার এই পরিবর্তনশীল ব্যয় সে পরিবর্তন হবে এবং স্থির ব্যয় সে স্থির থাকবে যখন মোটে কথাটা বলবে, মোটে। তার মানে মোটে যখন বলবে বা মোট ব্যয়, মোটে মানে হচ্ছে মোট ব্যয়। সো মোটে তোমার দুইটাই তার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কাজ করে। যখন বলবে পরিবর্তনশীল ব্যয় কখন পরিবর্তন হয়? মোট ব্যয় যখন বুঝায়। স্থির ব্যয় কখন স্থির থাকে? যখন মোট ব্যয় বোঝানো হয়। এইবার উল্টা থিওরিতে আসি, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের বিপরীত কি? স্থির থাকা। এবং স্থির ব্যয়ের বিপরীত কি? পরিবর্তন থাকা। দুইটা কি বিপরীতটা বুঝাইতেছে না ভাইয়া? দুইটা কি আলটিমেটলি? দুটো তো একে অপরের বিপরীত। পরিবর্তনের কাজ কি? পরিবর্তন হওয়া, কিন্তু সে স্থির থাকবে। স্থিরের কাজ কি? স্থির থাকা, কিন্তু সে পরিবর্তন হচ্ছে। এই বিপরীতমুখীটা কখন হবে জানো? যখন একক প্রতি ব্যয় বলবে। যখন একক প্রতি ব্যয় বলবে তখন এই দুইটা তার বিপরীত ধর্ম নিয়ে কাজ করবে। একক নিয়ে যখন থাকবে তখন তার বিপরীত ধর্ম নিয়ে কাজ করবে। সো পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হবে, স্থির ব্যয় স্থির থাকবে। তাদের ধর্ম অনুযায়ী কাজ করবে কখন? যখন মোট ব্যয় বলবে। আর তার বিপরীত ধর্ম কাজ করবে। তার মানে পরিবর্তনশীল ব্যয় স্থির হয়ে যাবে, স্থির ব্যয় পরিবর্তনশীল হয়ে যাবে। তাদের বিপরীত ধর্ম কাজ করবে কখন? যখন একক প্রতি ব্যয় বুঝাবে। এবার প্রশ্নে আসি, এই সব মুছা দে, এগুলো কোনো কাজ করাবে না। আমাকে বলো যা মাত্র করালাম সেটা বুঝছো কিনা? যা মাত্র করালাম সেটা বুঝছো কিনা আগে একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া। এই জিনিসটা এই অধ্যায়ের মেইন ইম্পর্টেন্ট। এরা না বুঝলে এই অধ্যায় আসলে করে লাভ হবে না। লাভ হবে মানে কথার কথা ছিল, লাভ হবে না। হ্যাঁ, আমরা যা বলছি সেটা বুঝছি কিনা? হ্যাঁ আরে তাসফিয়া, তুমি যদি একদম এক কথায় ডিল মেরা দাও। এক কথায় দুইটারই বিপরীত ধর্ম কাজ করবে এককে, দুইটার সমান ধর্ম কাজ করবে মোটে। আমাকে বলছে একক এবং পরিবর্তন হয় না, একক প্রতি ব্যয় পরিবর্তন হয় না। তার মানে একক প্রতি ব্যয় সে পরিবর্তন হয় না মানে কি? সে স্থির থাকে। তাহলে একক প্রতি স্থির থাকে কে? একক মানে কি বলছিলাম? একক মানে বিপরীত, একক মানে বিপরীত। তাহলে স্থিরের বিপরীত কে? পরিবর্তনশীল ব্যয়। শেষ। একক বলছে, একক বললে আমরা ধরবো বিপরীত নিয়ে কাজ করতেছি। একক বললে কি ভাববো? বিপরীত নিয়ে কাজ করতেছি। তাহলে পরিবর্তন হয় না মানে কি? স্থির হয়। তাহলে স্থিরের বিপরীতটা কি? পরিবর্তনশীল ব্যয়। কথা কি বুঝে আসছে নাকি কোনো প্যারা আছে? হৃদয়, তুমি যদি উড়ে এসে জুড়ে বসো তাহলে তোমার এরকম মনেই হবে ভাইয়া। তুমি একটু এটা করে নিও, রেকর্ডটা করে নিও, তাহলে তোমার আবার একদম পানি পানি হয়ে যাবে। ভাই আমরা কি এটা বুঝতে পারছি? না 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 ভাইয়া, এই চ্যাপ্টারে ম্যাথ আছে। ম্যাথ দেখাবো তো, বললাম তো ম্যাথ দেখাবো। এটা কি বুঝতে পারছি? এবার যদি আমাকে প্রশ্নে বলা হয়তো একক প্রতি, মনে করো একক প্রতি পরিবর্তন হয়, একক প্রতি পরিবর্তন হয়, তাইলে তোমরা উত্তর কি দাগাইতা? আমাকে এটার উত্তর দাও। যদি প্রশ্নে বলা হয়তো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয়ের একক প্রতি ব্যয় পরিবর্তন হইতো, তখন তুমি কি দাগাইতা? একক প্রতির পরিবর্তন হইতো তখন তুমি কি দাগাইতা বলো? যদি প্রশ্নে বলা হইতো একক প্রতি ব্যয় পরিবর্তন হয়, তাহলে তুমি কি দাগাইতা তখন? একক প্রতি ব্যয় পরিবর্তন হইতো তখন তুমি কি দাগাইতা বলো? উত্তর দাও। একক প্রতি ব্যয় বলছে, একক প্রতি ব্যয় পরিবর্তন হইতো, তাইলে তুমি কি দাগাইতা? এক্স্যাক্টলি, ফিক্সড কস্ট। কারণ একক মানে কি? বিপরীত। একক মানে বিপরীত। তাহলে ভাইয়া পরিবর্তনের বিপরীত কি? স্থির ব্যয়। বুঝে আসছে? এটা তো ভাই এখন স্থায়ী ব্যয়। ওয়াও, স্থায়ী ব্যয়, এক্স্যাক্টলি, ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়। ব্যাস সিআরডি একই। হ্যাঁ, ব্যাস সিআরডি একই। হ্যাঁ, ওকে, আমরা এটা বুঝে আসছি। এবার আমাদের 8 নম্বর প্রশ্নটা দেখো। বা একটা প্রশ্ন বুঝতে গেলে জান বের হয়ে গেছে। আংশিক পরিবর্তনশীল কোন ব্যয় শ্রেণীর ব্যয়? আংশিক পরিবর্তনশীল কোন শ্রেণীর ব্যয়? আংশিক পরিবর্তনশীল কোন শ্রেণীর ব্যয়? পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, স্থির ব্যয়, মিশ্র ব্যয়। আংশিক পরিবর্তনশীল মানে হচ্ছে
আধা পরিবর্তনশীল, মিক্সড ব্যয়, অ্যান্সার ডি মিশ্র ব্যয়। অ্যান্সার কত? আংশিক পরিবর্তন মানে কি? কিছু অংশ পরিবর্তন হবে, বাকি অংশ ফিক্স থাকবে, এটাকে বলা হয় আংশিক পরিবর্তনশীল। এটা আরেকটা নাম আছে, এই আংশিক পরিবর্তনশীল আরেকটা নাম আছে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয়, আংশিক ব্যয়, মিশ্র ব্যয়, তিনটা সেম মিনিং। তিনটা কি? সেম মিনিং। অ্যান্সার ডি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওকে, এটা আবার রেখে দিব, এটা সবাই যাতে বুঝো। 9 নাম্বার, কোনটি আংশিক পরিবর্তনশীল ব্যয়? কোনটি আংশিক পরিবর্তনশীল ব্যয়? কাঁচামাল, বিক্রয় কমিশন, মজুরি, টেলিফোন বিল। কোনটি আংশিক পরিবর্তনশীল ব্যয়? মানে মিশ্র ব্যয়, মানে মিশ্র ব্যয়। কোনটা মিশ্র ব্যয় বলো? 9 এর উত্তর বলো, কোনটা মিশ্র ব্যয়? পবিত্রর সাথে কিন্তু সবাই দৌড় দিও না, পবিত্র ভুলও বলতে পারে। বলো, উত্তর দাও। সবাই পবিত্রর সাথে জোর দিও না, পবিত্র ভুলও বলতে পারে। তোমরা কি সবাই একমত পবিত্রের সাথে? দাঁড়াও, কমেন্টটা দেখালে আগে। এক্স্যাক্টলি, টেলিফোন বিল। পবিত্র, ইউ আর রাইট। কারণ টেলিফোন বিল একটা লেভেল পর্যন্ত তোমার ফিক্স থাকে, ইউজ করলেও যে টাকা, না করলেও সেই টাকা। এরপর সেটা ভ্যারাইটি বেরোয়, এরপর একটা ভ্যারাইটি আসে। ওয়াও পবিত্র, কনগ্রাটস, পারছো তুমি। আমি দেখলাম তোমাদের, মানে জাজ করলাম যে তোমরা কতটুকু পারো। ইমন, তুই একটু না না ভাইয়া, ইমন কত বলছিল? কাঁচামাল, কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল। তোমার যত একক পণ্য বাড়াবা, কাঁচামালের ভ্যালু তত বাড়বে। তুমি আজকে 100 একক পণ্য তৈরি করো, কাঁচামালের দাম 1 লাখ। তুমি কালকে যখন 200 একক তৈরি করবা, কাঁচামালের দাম 2 লাখ হবে। এটা পরিবর্তনশীল ব্যয় ভাইয়া। তাসফিয়া, তুমি কোনো টেনশন নাই, তুমি রেকর্ড দেখে নিবা ভাইয়া। যদি কোনো প্যারা হয়, আমি তো আছি না, আমি কি চলে গেছি? ও পবিত্র, সেই তুমি সাথে ব্যাচ, শিখো কিশোর কাছ থেকে। হ্যাঁ, তোমরা কি করো? কোন ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোনো পরিবর্তন হয় না? কোন ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোনো পরিবর্তন হয় না? বলো। 10 যদি না পারো, তোমরা লাভ দিয়ে মরে যাবা আজকে। শিফা খাতুন বলছে 10-এর বি। শিফা খাতুনের সাথে সবাই দৌড় দিও না, শিফা খাতুন ভুল হইতে পারে। ক্রিয়েটিভিটি ট্রাই করো, ভুল দিয়ে সঠিক দিয়ে ক্রিয়েটিভিটি ট্রাই করো। 10-এর বি, এক্স্যাক্টলি। বৃদ্ধির সাথে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না মানে স্থির থাকে। তাহলে স্থির থাকা মানে হচ্ছে স্থায়ী ব্যয়। তোমাদের মাঝে মধ্যে ট্রাই করতে হয়, বুঝছো? নাহলে তোমরা তো আসলে বিপথে চলে যাবা। তোমাদের তো দায়িত্ব আমার। 11, উৎপাদন না হলেও কোন ব্যয়ের কোনো পরিবর্তন হয় না? উৎপাদন হোক বা না হোক, ওই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। সেই ব্যয়ের নাম কি? পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, আধা স্থায়ী ব্যয়। ও হ্যাঁ, ফারদিনও ছিল, সরি। হ্যাঁ ফারদিন, তুমি 25-এ পাওয়ার প্লেতে ছিলা। সরি ফারদিন। 11 অ্যান্সার বলো। কোনো পরিবর্তন হবে না ভাইয়া। আমি তোমাকে কি বলছিলাম? গুদামের ভাড়া 20,000 টাকাই থাকবে। তুমি আজকে 1 একক উৎপাদন করলেও গুদামের ভাড়া 20,000। তুমি আজকে 1 লক্ষ একক উৎপাদন করলেও গুদামের ভাড়া 20,000। অ্যান্সার বি, স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কোনটা? 12 নম্বর প্রশ্ন। স্থায়ী ব্যয় কোনটা? কলকব্জার অবচয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল। স্থায়ী ব্যয় কোনটা বলো? স্থায়ী ব্যয় কোনটা? বলো, স্থায়ী ব্যয় কোনটা? 12-র অ্যান্সার এ, কলকব্জার অবচয়। কারণ ইউজুয়ালি সরল রৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়, সো অবচয়টা ভাইয়া ফিক্সড। সো দেখা যাচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পরিবর্তন হতে পারে, কারণ কাঁচামাল তুমি যদি কিনো, একক প্রতি ব্যয় পরিবর্তন হবে। মজুরিও সেম, তুমি যদি অধিক মজুর নাও, তোমার মজুরিও পরিবর্তন হবে। পরোক্ষ কাঁচামাল ঠিক সেম। তুমি মনে করো এই রিমোটের ব্যাটারি, তুমি খোলে না কেন? এই রিমোটের ব্যাটারি তুমি 2টা থেকে 3টাও লাগাইতে পারো, তো তোমার পরোক্ষ কাঁচামালও বেশি হবে। তো অবচয়টা ফিক্সড, অ্যান্সার হবে এ। নাইস। এবার 13 নম্বর এমসিকিউ, কোনটি স্থায়ী ব্যয় নয়? বীমা খরচ, কলকব্জার অবচয়, বিক্রয় ব্যবস্থাপকের বেতন, প্রত্যক্ষ মজুরি। বলো, কোনটি স্থায়ী ব্যয় নয়? বলো, কোনটি স্থায়ী ব্যয় নয়? 13 অ্যান্সার কি?
तेरा मेरा जहां ले चलूं मैं वहां कोई तुझको ना मुझसे चुरा ले पलकों में रख लूं मैं पलके भी ना खोलूं ते कोई तुझको ना मुझसे चुरा ले मैं अंधेरों से ही रहा हूँ आ दिखा दे तू मुझको सवेरा मेरा मैं भटकता एक मुसाफिर आलिया दे तू मुझको बसेरा मेरा কোনটি পরিবর্তনশীল ব্যয় বীমা খরচ যন্ত্রপাতির অপচয় প্রত্যক্ষ কাঁচামাল প্রশাসনিক খরচ বীমা খরচ ভাইয়া ইউজুয়ালি ফিক্সড হয় বা আধা পরিবর্তনশীল হয় যন্ত্রপাতির অপচয় ফিক্সড কস্ট প্রশাসনিক খরচও ফিক্সড প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কারণ একক প্রতি সেটা পরিবর্তন হয় অ্যানসার হবে সি आंसर कितना होगा आंसर सी আমার ফেভারিট গান হচ্ছে তোমার ওই যে मन मेरा ऐसा भी क्या है दिल का न जाना ऐसी भी क्या रे मोहब्बत आंखें मिला के ये मैंने जाना रोने से मिलती नहीं फुर्सत कभी चुप चुप रहे कभी जाए আচ্ছা 16 নাম্বার 15 নাম্বারটা না 15 নাম্বার পারবা 16 নাম্বারটা বলো কারখানা ভাড়া কোন জাতীয় ব্যয়ের উদাহরণ 16 নাম্বার কারখানার ভাড়া কোন জাতীয় ব্যয়ের উদাহরণ কারখানার ভাড়া কোন জাতীয় ব্যয়ের উদাহরণ বলো পরিবর্তনশীল স্থায়ী আধা পরিবর্তনশীল আধা স্থায়ী অফ ইমন কিন্তু পবিত্র দুজন কিন্তু খেপে গেছে এই দুজন ধুমায় অ্যানসার সঠিক দিচ্ছে স্থায়ী ব্যয় কারণ ভাড়া বলছে ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড একক প্রতি করলে যা মন চায় করো ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড অ্যানসার বি জারিন অ্যানসার বি ভাইয়া ফিক্সড কস্ট এগুলো সবগুলো ফিক্সড কস্ট আচ্ছা তোমাদের আরো কিছু এমসিকিউ আছে মনে করো এমসিকিউ তোমাদের কয়টা প্রায় 26টা এমসিকিউ দিছি ভাইয়া 10টা এমসিকিউ করাইছে 15টা এমসিকিউ করাইছে আরো 10টা বাকি আছে সেই 10টা তোমরা বাসায় করে নিবে ঠিক আছে তাসপিয়া তুমি বারবার চলে যাতায়াত করো কেন তাইবা ভি ওয়াও তাইবা ভি কই আসলাম ভাই আমরা তো ভি পড়াচ্ছি না আচ্ছা সো বাকি 10টা এমসিকিউ তোমাদের কিন্তু হোমওয়ার্ক ঠিক আছে আমি ভাই এখন একটু সিকিউ প্র্যাকটিসে যাব কারো কি কোনো সমস্যা আছে থাকলে বলো আমি একটু সিকিউ প্র্যাকটিসে যেতে যাচ্ছি এখন এমসিকিউ তোমাদের যথেষ্ট পরিমাণে করানো হয়েছে তোমরা এগুলা বাসায় বসে বাকিগুলা ইজিলি পারবা আর যদি সিকিউ নিয়ে কোনো প্যারা হয় তাহলে একটা কাজই করবো ভাইয়া হালকা করে ঝাপসা যা দিছি মানে আমি একটা জিনিস বিলিভ করি মানে এই হালকা করে ঝাপসা যদি কেউ পড়ো মানে তোমাদের অধ্যায় মানে পুরো পিডিএফ পড়া লাগবে না ওহ কেনছেন তুমি তো রুড়ো বাস্তবতা বলে দিলে ঢাকা যা থাকে তারা ভাড়ার মর্মটা বোঝে আচ্ছা তোমাদের কি আর কোনো বুঝতে সমস্যা আছে নাহলে আমি একটা সিকিউ প্র্যাকটিস করা দিব তোমাদের কারো সমস্যা আছে কিনা ভাইয়া একটু জানাও হ্যাঁ এই সবাই কি অবস্থা আপনার কেমন আছেন মোদি সবাই কিন্তু অসুস্থ ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা এই একটা মাত্র ব্যক্তিত্ব যার কারণে আমাদের এই কোর্সটা ভালো মতো চলতেছে তোমাদের ওয়েবসাইটের থেকে শুরু করে সবকিছু মানে সে সবকিছু দেখতেছে তো তার জন্য বেশি বেশি করে আমরা কি করব দোয়া করব হ্যাঁ অ্যান্সার তুমি ঠিকই দিছো ভাই আমি দেখছি অ্যান্সার তো ঠিকই দিছি হ্যাঁ ভাই তুমি অ্যান্সার ঠিক দিছো আমি দেখছি রে বাবা সবারটা কি বলা সম্ভব আচ্ছা আচ্ছা তাইলে আমি ভাই একটু একটা সিকিউ প্র্যাকটিস এমসিকিউ যা করাইছি এই ক্যাটাগরি তাহলে একটা সিকিউ প্র্যাকটিস করি দেখো তোমরা সবাই এটাকে প্রশ্নটা পড়ো প্রশ্নটা হচ্ছে এটা বলছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংগঠিত ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো আসবাবপত্রের উপর সরলরৈখিক অপচয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্তৃপক্ষের সম্মানী মানে বেতন মেশিন পরিচালনায় বিদ্যুৎ খরচ প্রতি ঘন্টা 10 টাকা হারে এরপর বলছে পণ্যে বিজ্ঞাপন খরচ এরপর উৎপাদন কার্যে ব্যবহৃত মেশিনে ব্যাটারি ব্যয় বিক্রয় কর্মীকে প্রদত্ত কমিশনের খরচ অফিসের বীমা খরচ ক্রিকেট ব্যাট তৈরিতে কাঠ বাবদ খরচ মেডিকেল সেন্টারে ভাড়া খরচ হাসপাতালে রক্ত পরীক্ষায় ওয়ান টাইম টেস্ট টিউব প্রতিটি 2 টাকা করে হারে টোটাল 1000টি ব্যবহার করা হয়েছে সো এইটা হচ্ছে আমার টোটাল ম্যাথের লেন্থ সো এইবার আমাকে সাধারণত এখান থেকে 3-4 ধরনের প্রশ্ন আসে আমি একটু প্রশ্নগুলো আগে বলি তোমরা আগে শুনো সেটা হচ্ছে তোমাকে এখান থেকে যদি আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দাও যদি তোমাদেরকে বলা হয় ভাইয়া কালীন ব্যয় বের করতে তাহলে তোমরা কি করবা আগে তোমাদের মেধা যাচাই করে নিই যদি বলা হয় কালীন ব্যয় বের করতে তাহলে কি করবা যদি বলা হয় কালীন ব্যয় বের করতে যদি বলা হয় কালীন ব্যয় বের করতে তাহলে কি করবা
যদি বলা হয় কালীন ব্যয়, নাতি বুদ্ধি বলো, যদি বলা হয় কালীন ব্যয় বের করতে, তাহলে কি করবা ভাইয়া? যদি কালীন ব্যয় বের করতে বলা হয় তাহলে আমরা অবশ্যই পরিচালন ব্যয় বের করবো, তার মানে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, এবং আমরা বের করবো হচ্ছে তোমার বিক্রয় বন্টন উপরিব্যয়। এবার আমাকে ক নম্বর প্রশ্নটা পড়ো। ক নম্বর প্রশ্নে কি বলছে? ক নম্বর প্রশ্নে বলছে বিদ্যুৎ এবং টেস্ট টিউব বাবদ ব্যয়ের সমষ্টি পরিমাণ নির্ণয় করো। বিদ্যুৎ এবং টেস্ট টিউব বাবদ ব্যয় ও ব্যয়ের সমষ্টি বের করো। তো ভাইয়া আমাকে এখান থেকে একটু পড়তে হবে যে বিদ্যুৎ এবং টেস্ট টিউব নিয়ে কই বলা আছে। তো এই যে আমরা 3 নম্বরে বিদ্যুৎ নিয়ে পাইছি, তো আমাদের বিদ্যুৎ সংক্রান্ত খরচ কত ভাইয়া? 10 টাকা করে 20 ঘন্টা। তাহলে ভাইয়া 20 ইন্টু 10 টোটাল হচ্ছে 200 ঘন্টা, মানে 200 টাকা। আর টেস্ট টিউব নিয়ে বলা আছে এই 10 নাম্বার। তাইলে আমরা কি করব? 2 টাকা হারে 100টি ব্যবহার, তাহলে এখানে আমরা হচ্ছে 1000টি, তাহলে আমার এখানে হবে অ্যান্সার 2000। তাহলে এই দুইটা আলটিমেটলি যোগ করে দিলে আমার ক নাম্বার অ্যান্সার বের হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? $2200 এক্স্যাক্টলি। এখন অনেকের মনে একটু প্রশ্ন, আবেগের প্রশ্ন, দাঁড়া একটা সেকেন্ড, যে ভাইয়া আমরা এটা কেমনে করবো? দেখো খুবই সিম্পল। তোমাকে যদি ক নাম্বারে এই ধরনের প্রশ্ন বলে, আমি একটার জন্য না সবগুলোর জন্য দেখা দিচ্ছি, এরকম বলে আমরা এরকম যেহেতু কোনো তারিখ নাই, আমরা এরকম একটা ছক কাটবো। ছক কেটে আমরা এমনি দিব বিবরণ, এরপর দিব ক্রমিক নঙের জন্য একটা, বিবরণের জন্য একটা, টাকার জন্য একটা। তাহলে এখানে লিখবো হচ্ছে ক্রমিক নং, এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো হচ্ছে টাকা। সো আমার এখানে ক্রমিক নং কত কত ছিল ভাইয়া? 3 এবং 10। তাহলে এখানে লিখবো 3 এবং 10। সো আমি এবার তোমাদের লিখে রাফলি দেখা দিচ্ছি যে আমাকে 3 নম্বরে কি বলা ছিল? বিদ্যুৎ খরচ। 3 নম্বরে ছিল হচ্ছে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচের যে ক্যালকুলেশন, যে 2 টাকা করে 10 ঘন্টা, আমরা ক্যালকুলেশনটা কিন্তু এখানে দেখাই দিব, এটা মেজর ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনটা কি করব? এখানে দেখাই দিব। সেখানে আসবে হচ্ছে 200 টাকা। আর 10 নম্বর ছিল হচ্ছে টেস্ট টিউব বাবদ খরচ। 10 নম্বর ছিল টেস্ট টিউব, টেস্ট টিউব বাবদ খরচ 2 টাকা হারে টোটাল 1000টি। সো আমার এখানে হচ্ছে 2000। আমি এটা ক্লোজ করে দিব। সো তাহলে 2200 টাকা। সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম। আমাদের যদি তারিখ বলা থাকে তাহলে আমরা এখানে তারিখ লিখবো, আমাকে যদি ক্রমিক নং বলা থাকে আমি এখানে ক্রমিক নং লিখবো। কথা কি বুঝে আসছে নাকি কোনো কেটাল আছে? বলো, কথা কি বুঝে আসছে? আমার ক নাম্বারটা আমি কিভাবে করছি, নাকি কোনো আর প্রশ্ন আছে? শুনো ভাইয়া, সময় দিচ্ছি, অনেক সময় দিচ্ছি। সো তোমরা একটু প্লিজ এটা সম্পূর্ণ বুঝে যাবে, আমি এটাই আশা করবো, ঠিক আছে? 20 টাকা কেন হবে? কেন 20 টাকা হবে? এখানে ছিল হচ্ছে 200 ঘন্টা, 20 ঘন্টা, আর হচ্ছে 10 টাকা করে। কত টাকা হয় ভাইয়া? 20 ইন্টু 10, 200 না? কি কইলা তুমি এটা? ওকে, সো এবার আমি একটু খ নাম্বারে আসি। ফারিয়া একটু দেখো মনোযোগ দিয়া। স্থায়ী ব্যয়ের পরিমাণ, তার মানে আমার ঠিক একই লেভেলের ছক, একই লেভেলের প্রসেস, খালি স্থায়ী ব্যয়গুলোকে আমার চিহ্নিত করতে হবে। সো আমাকে তোমরা আগে একটু বলো, কেউ বোর্ডে লাগাবা না, মানে আমারটা দেখবা না, আমি পাশে টিক দিয়ে রাখবো। 200 কেমনে? আরে ভাইয়া কাগরে পড়াই। 20 ইন্টু 10 কত হয় ভাইয়া? একটু ক্যালকুলেটর বের করে দেখো তো ভাইয়া, 20 ইন্টু 10 কত হয়? তাই এবার একটু দেখো, মানে তোমাকে কি বলবো, আর কিছু বলার ভাষা নাই, ঠিক আছে? সো স্থায়ী ব্যয় কোনগুলা? অবচয় স্থায়ী ব্যয়, এখানে আসতেছে 10,000। এরপর হচ্ছে সম্মানী 60,000 স্থায়ী ব্যয়। এরপর হচ্ছে এটা যেহেতু ভাইয়া প্রতি ঘন্টা বলা আছে, এটা স্থায়ী ব্যয় যাবে না। ইউজুয়ালি প্রতি ঘন্টা, প্রতি টাকা হারে, এরকম প্রতি কথা উল্লেখ থাকলেই সেটাকে আমরা ধরি কি পরিবর্তনশীল ব্যয়। সো পণ্যের বিজ্ঞাপন খরচ এটা আসবে। এরপর দাঁড়া একটা সেকেন্ড। ऐसा भी क्या है दिल का लगाना, ऐसे भी क्या रे मोहब्बत।
10 উৎপাদন কার্যে মেশিনের ব্যাটারি ব্যয়, 8 কমিশন না, বিমা খরচ তো একটা জিনিস ধরো, এখানে একটু ঝামেলা হয়েছে। 10,000, 60,000, এরপর হচ্ছে 8,000, 12,000, ও আচ্ছা, এটা কি 2 ইন্টু লিখছিলাম? আচ্ছা 20, সরি 20 ইন্টু 10। আচ্ছা দাঁড়াও, এটা স্থায়ী ব্যয়, একটা সেকেন্ড, এটা মেবি কোশ্চেনে কি ভুল দেওয়া ছিল? দাঁড়াও তো একটু। বিজ্ঞাপন স্থায়ী ব্যয়, ব্যাটারি খরচ পরিবর্তনশীল, ব্যাটারি খরচ পরিবর্তনশীল, এটা জানি। বিজ্ঞাপন স্থায়ী ব্যয়, কমিশন খরচ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, বিমা হচ্ছে ফিক্সড ব্যয়। অ্যান্সার মিলতেছে না। একটা সেকেন্ড ভাই, তোমার দাঁড়াও তো একটু। 10,000 যোগ 60,000 যোগ 10,000 যোগ, এটা যাবে না, 5 যাবে না, বিজ্ঞাপন কমিশনও যাবে না, যোগ 12, ও তাহলে ঠিক আছে, আর আমি গোলা ফেলছিলাম। যাই হোক ভাইয়া, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো যে বিদ্যুৎ খরচ এটা তো পরিবর্তনশীল ব্যয়, এটাতে স্থায়ী ব্যয় যাবে না। বিজ্ঞাপন খরচ 10,000 টাকায় স্থায়ী ব্যয়। উৎপাদন কার্যে ব্যবহৃত মেশিনের ব্যাটারি খরচ অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে পরিবর্তনশীল বা আধা পরিবর্তনশীলে যাবে। কারণ হচ্ছে আমার ব্যাটারি যে ব্যয়টা আছে, এই ব্যাটারি ব্যয়টা আমার মেশিনে ডিপেন্ড করে মেশিনের ক্যাপাসিটি কতটুকু। এটা যে আমার ফিক্সড কস্ট এটা হবে না। যদি মেশিন বড় হয় সেই ব্যাটারি আমার কস্টিং বেশি পড়বে, মেশিন যদি ছোট হয় সেটা কস্টিং কম পড়বে। ইট ইজ ভ্যারিয়েবল। কমিশন অলওয়েজ ভ্যারিয়েবল। আজকে মনে করো আমি 10টা কলম সেল করতে পারছি, আমার কমিশন 100 টাকা। তুমি আজকে 20টা কলম সেল করতে পারছো, তোমার কমিশন 200 টাকা। সো এই কমিশনের টাকাটা হচ্ছে পরিবর্তনশীল। কমিশনের টাকাটাও কি পরিবর্তনশীল, ব্যাটারিটাও কি পরিবর্তনশীল। সো এই দুটোই এখানে যাবে না। এবং বিমা খরচ, ভাই বিমা খরচ হচ্ছে স্থায়ী ব্যয়। বিমা খরচ কি স্থায়ী ব্যয়, বিমা ফিক্সড। এরপর ক্রিকেট ব্যাট তৈরিতে কাঠ বাবদ দেয়। ভাইয়া ক্রিকেট ব্যাট যদি তোমার বাড়ে, ক্রিকেট ব্যাটের সংখ্যা যদি বাড়ে, তোমার বেশি কাঠ কিনতে হবে, এই কস্টিংটা কি বাড়তেছে। সো এটা আমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এটাও যাবে না। মেডিকেল সেন্টারের ভাড়া, ভাইয়া ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড। আমরা কি জানি, ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড। এবং টেস্ট টিউব যেহেতু দেওয়া আছে প্রতিটি এত টাকা হারে, এটাও আমরা পরিবর্তনশীল ব্যয় ধরে নিচ্ছি। তাহলে আমার আলটিমেটলি কয় টাকা হচ্ছে, এখানে আসতেছে 10,000 টাকা, এখানে আসবে হচ্ছে 60,000 টাকা ফিক্সড কস্ট। এরপর আমার এখানে আসতেছে 10,000 টাকা, এরপর আমার বিমা খরচ আসবে 12,000 টাকা, এরপর ভাড়া বাবদ আসবে 6,000 টাকা। আমার টোটাল কত টাকা হচ্ছে, 10, 70, 80, 92, 98, টোটাল হচ্ছে 98,000 টাকা আসতেছে আমার ফিক্সড কস্ট। 98,000 টাকা কত আসতেছে, ফিক্সড কস্ট আমার 98,000 টাকা আসতেছে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি কোনো ঝামেলা আছে বলো তো? আমরা কি একটু বুঝতে পারছি কোনগুলো ফিক্সড কস্ট? সবাই একটু কমেন্ট করে লিখো। আমরা একটু বুঝতে, 98,000 টাকা আসতেছে নাজমিরা, এক্স্যাক্টলি আমার 98,000 টাকা আসতেছে। আমরা কি সবাই এইটুকু বুঝতে পেরেছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবো। যেগুলো আমার ফিক্সড কস্ট ভাইয়া, সেইগুলো আমার হচ্ছে যে সকল ব্যয়গুলো কখনো আর পরিবর্তন হবে না, সেগুলোকে আমরা ফিক্সড কস্ট বলি। সেগুলোকে কি বলি আমরা? ফিক্সড কস্ট বলি। এবার আমাদের গ নম্বরে কি প্রশ্ন বলছে দেখো, যে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে ভাইয়া? পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সো 9 নাম্বার কেন ভাইয়া, কি বলছি? ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড। ইউজুয়ালি ভাড়া, গুদাম ভাড়া ইজ অলওয়েজ তো ফিক্সড, ইজ অলওয়েজ ফিক্সড। ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড ভাইয়া। সো এবার পরিবর্তনশীল ব্যয় কোনগুলো থাকবে দেখো। আমার এইটা পরিবর্তনশীল ব্যয়, 3 নাম্বার পরিবর্তনশীল ব্যয়। যদি একক প্রতি ঘন্টা দেওয়া আছে, এটা পরিবর্তনশীল ব্যয় 200 টাকা। এরপর
উৎপাদন কার্যে ব্যবহৃত ব্যাটারি ব্যয়, আমি মাত্রই বলছিলাম যে ভাইয়া ব্যাটারি ব্যয় হচ্ছে আমার ডিপেন্ড করে যে কতটা, মানে তোমার ব্যাটারি ক্যাপাসিটি কত, কি কত ব্যাটারি একটা জায়গায় দিতে লাগতে পারে। ব্যাটারি কস্টিংটাও আমার কাছে পরিবর্তনশীল ব্যয়। কমিশন মাত্র বললাম, কমিশনও আমার কাছে পরিবর্তনশীল ব্যয়। তার মানে এই 4000 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, কারণ হচ্ছে এক একজনের কমিশন এক এক রকম হয়। কেউ 10টা পণ্য সেল করলে তার একরকম কমিশন হবে, কেউ 20টা পণ্য সেল করলে তার কমিশনটা ভিন্ন রকম হবে। কমিশন ডিপেন্ড করবে আমার ব্যয়টা কিরকম হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে। বিমা খরচ তো ফিক্সড খরচ। 8 নাম্বার বললাম এই যে এই 7000 টাকা ব্যাট তৈরিতে ব্যবহৃত, এইটা হচ্ছে আমার কাছে ভ্যারিয়েবল কস্ট। কারণ কি ভাইয়া, কাঠের পরিমাণ ডিপেন্ড করবে তোমার ব্যাটের একক প্রতি। তোমার যদি ব্যাটের সংখ্যা বাড়ায় দাও, বেশি কাঠ কিনতে হচ্ছে। সো এটা হচ্ছে আমার কাছে কি ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয় ভাইয়া, পরিবর্তনশীল ব্যয়। এবং লাস্ট নাম্বার, এটা বাদ দাও, লাস্ট নাম্বার হচ্ছে আমার কাছে হাসপাতালের টেস্ট টিউব খরচ। এই যে 2 টাকা হারে 1000টি, এখানে হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে আমার কাছে কি কস্ট, পরিবর্তনশীল ব্যয়। সো আলটিমেটলি আমার কাছে পরিবর্তনশীল ব্যয় এইগুলাই আছে। ভাইয়া মাত্র বলছি তাই বা 9 নাম্বার কেন ফিক্সড কস্ট? 9 নাম্বার হচ্ছে ভাড়া বলা আছে ভাইয়া, ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড কস্ট। ভাইয়া ভাড়া ইজ অলওয়েজ ফিক্সড কস্ট। অ্যান্সার হচ্ছে 21200। অ্যান্সার হচ্ছে 21200। ভাইয়া কথা কি বুঝে আসছে নাকি কোনো ঝামেলা আছে? বলো, আমরা কি এটা বুঝতে পারছি নাকি কোনো ঝামেলা আছে? একটু বলো তো। কি রে ভাই, দীপা তোর 23,000 কেমনে হয়? 10 নাম্বার আসবে না? 10 নাম্বার তো অবশ্যই আসবে। এই যে 10 নাম্বার 2000 ধরছি, আসবে না কোনগুলো এগুলো দেখো। এইটা ফিক্সড কস্ট, এটা আসবে না। সম্মানী ফিক্সড কস্ট, ক্ষতি নিয়ে গেছিলাম, এটা আসবে না। বিজ্ঞাপন ফিক্সড কস্ট, এটা আসবে না। বিমা ফিক্সড কস্ট, এটা আসবে না। মেডিকেল সেন্টারের ভাড়া ফিক্সড কস্ট, এটা আসবে না। এগুলো বাদে বাকি সবগুলোই হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। দীপা তোমার 23,000 কেমনে হলো আমার একটু বুঝাও তো দীপা। না 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 ভাইয়া, সবই পরিবর্তনশীল ব্যয়, এখানে কোনো মিশ্র ব্যয় নাই। মিশ্র ব্যয় থাকলে এখানে মিশ্র ব্যয় চাইতো তোমাকে। 23,000 কেমনে আসে রে বাবা? একটু যোগ করে দেখ। এটা তো 200 লিখছি, এটা 200, 2000 না, 200। এটা 200 ভাইয়া। 8 আর 12,000, 12 আর 7 19,000, 19 আর 2 21,000, 21,000 আর 200, 21,200। সবাই গেছে। আরে তারা আমার এসে মার, সবার মাথা গেছে মানে আমারও গেছে। শালা করলো আগে, আমার এসে মার তোর আগেও, আমি একটু মাইর খাই। মেরি তুই কি আমার পাম দিলি রে? মেরি তুই পাম না দিয়ে ভালোবাসা দিকা বলো আই লাভ ইউ, আর তুই পাম দিয়া কস মাত্র তো জয়েন হইলা, আরো অনেক সারপ্রাইজ আছে, আর অনেক সারপ্রাইজ আছে। ঠিক আছে, মাত্র শুরু হইলো, বললাম না তুমি তোমাদের এমন ভাবে বাজাবো, এমন করবো অস্থির হয়ে যাবা যে ভাইয়া কি করতেছি। না, ভালো উদ্দেশ্যে বাজাবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি বাবুরা? সবার হিসাব মিলে, অঙ্ক না, সবার হিসাব মিলে, আমার হিসাবে মিলে না। মিলছে। এই মিলসের খুশি মূলত আর্থিক অবস্থার বিবরণীতে যখন আমরা মোট সম্পদ আর মোট দায় ও মালিকানা সত্ত্বর এই দুটার যোগফল যখন মিলতো, এর চেয়ে বেশি উচ্ছ্বাসের আর কিছুই নেই ভাইয়া। এটা তো কোনো কিছুই না। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এগুলো, সবাই একটু বলো আলহামদুলিল্লাহ বুঝছি। আমাদের এই বাকিগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রইলো, আমরা ঠিক তোমাদের হোমওয়ার্কগুলো করে ভাইয়াকে দেখাবা ইনশাআল্লাহ। এবং তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু বইলো। নোট তো জমা দাও না, একটা সুন্দর কথা তো গ্রুপে লিখো না, খালি ক্লাসে এক বুল ভাই সেরা সেরা সেরা, একটা রিভিউতে মনে দেখলাম না ভাই আপনি সেরা বইলে একটা ভালো রিভিউ দিছো, খালি ক্লাসে ভাইয়া সেরা ভাইয়া সেরা ভাইয়া সেরা। তাহলে আমাদের আজকে ক্লাসের সমাপ্তি আমরা এই জায়গায় টানছি ইনশাল্লাহ। ভাই আরো অনেক কিছু হবে আলহামদুলিল্লাহ। ও মন থেকে মেহেদি লাভ ইউ, আমিও মন থেকে বললাম, দাঁড়া থাকতে পারতেছি না, পাড়া ব্যথা হয়ে গেছে। কতক্ষণ ক্লাস নিলাম? আরে শালা 2.5 ঘন্টা ক্লাস নিয়ে নিচ্ছি, ঘাম ছিটে গেছে। আমি একটু বসে রয়েছি নিচে মাটিতে আর তোমাদের কমেন্ট পড়তেছি। আলহামদুলিল্লাহ বুঝছো। ও ফারিয়া, তুমি আমাকে একটু 12:30টার দিকে একটা মেসেজ দিও, আমি তোমাকে বলে দিব না। একজন কয় ক্লিয়ার ম্যান, তুই তো ক্লিয়ার ম্যানে প্রমোট করলি রে নিলয়। ইমন, আজকে ক্লাসে কোনোভাবেই কি আর সম্ভব? তুমি আমাকে একটু বলো। হিসাব বিজ্ঞানে বাজনা, আমরা বাজনা বাজাবো হিসাব বিজ্ঞানের। ওফ ভৌমিক, তুমি তো একটা কড়া নাম দিছো ভাইয়া, বাজনা কে যে বাজনা বাজাই, কে যে রাজা কে যে সাজাই, কে যে বাজনা বাজাই। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ডন জিনা না 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 না, ঠিক আছে, সবাইকে দোয়া রইল।
ইমন আবার নক দিও রাতের দিকে, তোমাকে আমি আজকেই বুঝাই দিব, তুমি কোনো টেনশন নিও না, আমি যতক্ষণ আছি টেনশনের কোনো কারণ নেই মতো। তুমি একটু দেখা নক দিও আমাকে রাত্রে, অবভিয়াসলি একটা পর দিও, বাসায় যেতে যেতে একটা 1টা বেজে যাবে। ঠিক আছে, সবাইকে ভালোবাসা রইলো, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে, টাটা। শুট দেওয়ার পর ওকে বন্ধু